আচ্ছা, ভার্চুয়াল ওয়ার্ক, আমরা প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক বলে একটা জিনিস আছে। তার আগে জানতে হবে, আমরা ওয়ার্ক জানতাম, ভার্চুয়াল ওয়ার্কটা কি জিনিস। তাহলে ওয়ার্ক বলতে মানে একটা ফোর্স প্রয়োগ করলে যদি কোনো ডিসপ্লেসমেন্ট হয় তবে ওয়ার্ক ডান হয় বা ওয়ার্ক হয়, তাই না? কি আমরা যেটা জানতাম, একটা ফোর্স প্রয়োগ করেছিস, তার আন্ডারে যে ডিসপ্লেসমেন্ট কিছু হয় অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইজ নোন অ্যাজ দ্য ওয়ার্ক ডান। ঠিক আছে, এখানেও ওয়ার্ক যখন আছে তাহলে ফোর্সও থাকবে, ডিসপ্লেসমেন্টও থাকবে, বাট সেইগুলো সব হচ্ছে ভার্চুয়াল। এটা একটা পরিষ্কার ভাষায় যদি বলে আছে, এটা কাল্পনিক কাল্পনিক ওয়ার্ক ডান যেটা হবে, এটা হবে ভার্চুয়াল ওয়ার্ক। মানে কেমন হচ্ছে, স্টেটমেন্ট আছে এখানে, স্টেট অ্যান্ড প্রুভ দ্য ভার্চুয়াল ওয়ার্ক ডান বলে একটা ইয়ে আছে, স্টেটমেন্ট আছে। পরীক্ষায় ওইভাবেই কোশ্চেন আসে, যেবার এসছে স্টেট অ্যান্ড প্রুভ এসছে। এটা থিওরেম এসছে মাঝে মাঝে, এমন নয় হচ্ছে ফ্রিকুয়েন্টলি এই থিওরেমটা আসে। থিওরেমটা খুবই সোজা প্রুফের, একটু বড়, বাট প্রুফ খুব সোজা। এখানে কি হচ্ছে, একটা কোপ্লেনার ফোর্সের আন্ডারে, একটা কোপ্লেনার ফোর্স এর আগে চ্যাপ্টারে করলাম, একটা বডি ইকুইলিব্রিয়ামে আছে, কতগুলো ফোর্স অ্যাক্ট করছে কোন একটা বডির ওপর, দিস ফোর্স আর কোপ্লেনার ফোর্সেস। এবার সেই ফোর্সের আন্ডারে বডিটা ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় এবার কি করা আছে, একটা ইকুইলিব্রিয়াম আছে, একটা বডির ওপর বিভিন্ন ফোর্স অ্যাক্ট করছে, সেই অবস্থায় সেই ইকুইলিব্রিয়াম আছে। এই অবস্থায় তাকে যদি স্লাইটলি ডিসপ্লেসড করার চেষ্টা করা হয়, স্লাইটলি একটা ডিসপ্লেসমেন্ট করার চেষ্টা করা হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট করলে ওয়ার্ক হবে। ঠিক আছে, যদি চেষ্টা করা হয়, মানে মনে করা হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট দেওয়া হলো, ব্যাপারটা অ্যাকচুয়ালি মানে কাল্পনিক ভাবে একটা যদি ডিসপ্লেসমেন্ট দিস, তাহলে কি হবে, আমি ভাবতে পারি একটা ওয়ার্ক হবে। বোঝা গেল? আমি যদি হচ্ছে কোন একটা হালকা ডিসপ্লেসমেন্ট দেওয়ার চেষ্টা করি মানে কাল্পনিক ভাবে, তাহলে কিন্তু তাহলে হচ্ছে একটা ওয়ার্ক হবে। ইয়েটা কি বলছে, স্টেটমেন্টটা কি বলছে, যদি এই ধরনের বডি একটা আন্ডার দ্য কোপ্লেনার ফোর্স ইকুইলিব্রিয়ামে রয়েছে, এইবার যদি আমি ভার্চুয়ালি কোনো ডিসপ্লেসমেন্ট দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, ইনকনসিস্টেন্ট উইথ দ্য জিওমেট্রিক্যাল কন্ডিশন অফ দ্য বডি, তাহলে কি হবে, দ্য টোটাল ওয়ার্ক ডান বা টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান বা বলা অ্যালজাব্রিক সাম অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ক ডান ইজ জিরো হবে। অ্যান্ড কনভার্সলি মানে যদি অ্যালজাব্রিক সাম অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ক ডান ইজ জিরো হয়, দেন দ্য ফোর্সেস আর ইন ইকুইলিব্রিয়ামে থাকবে। দিস ইজ দ্য স্টেটমেন্ট। এখানে স্টেটমেন্টটা যদি পরিষ্কার বলা হয়, স্টেট অ্যান্ড প্রুফ, এখানে আছে স্টেটমেন্টটা, ইফ এ সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি ইন ইকুইলিব্রিয়াম and if the body undergoes a slight virtual displacement মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি দিচ্ছিস না, পরিষ্কার ভাষায় মানে যদি ভাবি যে ভার্চুয়ালি একটা ডিসপ্লেসমেন্ট করা হয়েছে, মানে কাল্পনিক অর্থে একটা ডিসপ্লেসমেন্ট করা হয়েছে, কনসিস্টেন্ট উইথ দ্য জিওমেট্রিক্যাল কন্ডিশনস অফ দ্য বডি বা অফ দ্য সিস্টেম, then the algebraic sum of the virtual work done is zero. Conversely, if the algebraic sum is zero, by algebraic sum বলতে algebraic sum of the virtual work done is zero, then the forces are in equilibrium. কোন একটা সিস্টেম যে কোনো হোক না কেন, যেটা ডিনামিক্যাল যে কোনো ধরনের সিস্টেম হোক না কেন বা রিজিড বডি হোক না কেন, কোন একটা কোপ্লেনার ফোর্সের আন্ডারে, সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সের আন্ডারে ইকুইলিব্রিয়াম পজিশন থাকা অবস্থায় রয়েছে, মানে স্থিত অবস্থায় রয়েছে। ঠিক আছে, তো স্থিত অবস্থায় রয়েছে। এইবার যদি কাল্পনিক ভাবে যদি একটা ভার্চুয়ালি একটা তাকে ডিসপ্লেসমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে একটা ভার্চুয়াল ওয়ার্ক ডান হবে, বাট টোটাল যে সাম অফ দিস ওয়ার্ক ডান, অ্যালজাব্রিক যে সাম হবে সেটা জিরো হবে। উল্টো ভাবে অ্যালজাব্রিক সাম অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ক ডান যদি জিরো হয়, তাহলেও হচ্ছে ফোর্সেস আর ইন ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার এখানে আছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে উইথ দ্য কি বলছে, জিওমেট্রিক্যাল কন্ডিশনস অফ দ্য সিস্টেম, কনসিস্টেন্ট উইথ দ্য জিওমেট্রিক্যাল কন্ডিশন, মানে যে বরাবর ডিসপ্লেসমেন্ট হতে পারে সেরকম ডিসপ্লেসমেন্ট দেওয়া হবে। ঠিক আছে, তো মানে ব্যাপারটা জিওমেট্রিক্যাল কন্ডিশন মানে হচ্ছে, ধর একটা টেবিলের উপর একটা বডি বসানো আছে, তার উপর কোপ্লেনার ফোর্স এমন প্রয়োগ হবে না যাতে টেবিলটা ভেদ করে নিচে চলে যায়, তাহলে সেটা জিওমেট্রিক্যাল কনসিস্টেন্ট উইথ দ্য জিওমেট্রিক্যাল কন্ডিশন হবে না।
এই ধরনের অঙ্কগুলো দেখবি, যে ধরনের অঙ্ক আছে এগুলো তো হচ্ছে কোপ্লেনার ফোর্সের আন্ডারে। দেখবি আমি দুই একটা অঙ্কর দিকে যাই, তারপরে মানে এই ধরনের আছে, যারা হচ্ছে একটা একটা ট্রায়াঙ্গেল আছে, বুঝলি তো, বা একটা হচ্ছে ধর বল রম্বস আছে, এই রম্বসটা এরকম ধর, ফর এক্সাম্পল এরকম, এই চারটে বাহু সমান। এবার এই পয়েন্ট গুলো না, এই হিঞ্জ গুলো সব হচ্ছে ফ্লেক্সিবল, বোঝা গেল। আমি যদি এইটাকে এইভাবে ঝুলিয়ে দিই, আমার যদি এই হিঞ্জ গুলো ফ্লেক্সিবল হয়, এটার পজিশন কেমন হবে? এরকম রম্বস আকারে থাকবে না থাকবে না? কি বললাম বোঝা গেল? এই জয়েন্ট গুলো না, প্রতিটা ধর হচ্ছে চারটে রড নিয়েছি, রড গুলোকে একটা জয়েন করে রম্বস শেপ বানিয়েছি, বাট যেভাবে জয়েন করেছি ওই কর্নার গুলো না খুব ফ্লেক্সিবলি মুভ করতে পারে, ফ্লেক্সিবল। এবার যে কোনো একটা কর্নার থেকে আমি ঝুলিয়ে দিলাম ছাদের সঙ্গে, তাহলে আমাকে এটা বল, এই যদি ঝুলিয়ে দেওয়া হয় এই হিঞ্জ গুলো তো ফ্লেক্সিবল, প্রতিটা হিঞ্জ ফ্লেক্সিবল, তাহলে এইটা কি এই শেপে থাকবে না কোলাপস করে যাবে? কেমন হবে এই শেপটা? কি বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? নিচের দিকে নেমে গিয়ে একটা সরু মতন হবে, স্ট্রেট লাইন হয়ে যাবে, তাই না? এটা কি হয়ে যাবে? এই কি হবে? এর তো ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, এই প্রতিটা রডের ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে। অ্যাক্ট করার জন্য কি হবে, এটা যেহেতু ফ্লেক্সিবল, তাহলে কি এটা এই দুটো রড এরকম, উপরের দুটো রড এরকম স্ট্রেট হয়ে যাবে পাশাপাশি, তাই না? আর নিচের দুটো রড পাশাপাশি এরকম স্ট্রেট হয়ে যাবে, একদম স্ট্রেট লাইন হয়ে, বুঝতে পারছিস তো? এই পয়েন্টটা একটু নিচে নেমে যাবে, এরকম স্ট্রেট দাঁড়িয়ে যাবে। তাহলে এই যে রম্বাসটাকে যদি রম্বাস আকারে রাখতে হয়, তাহলে কিন্তু একে এই শেপে রাখার জন্য কোনো না কোনো রকম ভাবে একে আটকাতে হবে, যেহেতু ফ্লেক্সিবল। এবার আটকাতে গেলে দুই রকম ভাবে, অনেক রকম ভাবে আটকানো যায়। তুই করলি কি হচ্ছে, এইখান থেকে একটা, এইখানে দুটো মাথা একটা বেঁধে দিলি, কিছু দিয়ে একটা তার দিয়ে বেঁধে দিলি, তাহলে এই অবস্থা থাকতে হবে, ঠিক আছে? বা হচ্ছে তুই এইখানে একটা কিছু আটকে দিলি, রড আটকে দিলি, এখানে আবার দেখ, এই মাথা থেকে এই মাথা দিয়ে যদি স্ট্রিং দিয়ে টেনে দিস, মানে স্ট্রিং মানে তার দিয়ে যদি টানে বেঁধে দিস, এই তার দিয়ে টেনে বেঁধে দিস, তাহলে কিন্তু থেকে যাবে। অথবা এই কর্নার থেকে এই কর্নারে যদি একটা রড দিয়ে আটকে দিস, তাহলে থেকে যাবে। অথবা এইখান থেকে এইখানে যদি রড দিয়ে আটকে, মিডল পয়েন্ট যদি এই লেন্থে রড দিয়ে আটকে দিস, তাও থেকে যাবে। বুঝে গেল? রড সবসময় ঠেলে থাকে আর স্ট্রিং সবসময় টেনে রাখে। কোন একটা জিনিসে রড দিয়ে আটকে রেখেছিস মানে রডটা তাকে ঠেলা দিয়ে আটকে রাখে, আর কোন একটা জিনিসকে স্ট্রিং দিয়ে আটকে রেখেছিস মানে স্ট্রিংটা তার দিকে টেনে রাখে। বুঝে দেখ আমি কি বলতে চাইছি? ধর একটা দেয়াল ভার্টিক্যাল থাকলে দাঁড়িয়ে আছে, এটা পড়ে যেতে চাইলে তুই দু রকম কাজ করতে পারিস। তুই হচ্ছে এই দিক থেকে কোন একটা লাঠি দিয়ে আটকে দিতে চাইছিস, তাহলে কি এটা ঠেলে রাখলো। আবার হতে পারে কি, এইটা এই দিক থেকে কোন একটা কিছুর সঙ্গে এটা বেঁধে রাখতে চাইছিস স্ট্রিং দিয়ে, বেঁধে রাখলে টেনে রাখবে। বাঁধা অলওয়েজ স্ট্রিং দিয়ে বাঁধলে সেটাকে টেনে রাখে, আর রড দিয়ে ঠেকালে সেটা হচ্ছে ঠেলে রাখে। তাহলে দু রকম কেস হতে পারে। একটা হচ্ছে ওপর কর্নার, তুই যদি ভাবিস যে হচ্ছে এই কর্নার থেকে এই কর্নার রড দিয়ে আটকাবো, হবে না, এ তো ফ্লেক্সিবল, এ তো আবারও কোলাপস হয়। কিন্তু যদি একটা তার এখানে একটা আর এখানে একটা তার বেঁধে দিস, দুটো কর্নার দেখো ধরে থেকে যাবে। কিন্তু আবার যদি ভাবিস যে না, এই কর্নার থেকে এই কর্নারে তার বেঁধে দেবো, তার বেঁধে দিলে টেনে রাখবে, টানলে হচ্ছে এটা কোলাপস করে যাবে। কিন্তু যদি রড দিয়ে আটকে রাখিস তাহলে আটকে দিয়ে যাবে। এই অঙ্কগুলো যখন করবো, এই ধরনের 2 ডাইমেনশনাল রাম্বস হোক, তারপরে ট্রায়াঙ্গেল হোক, বিভিন্ন শেপ আছে, তারপরে হচ্ছে তোর পেন্টাগন, হেক্সাগন, এইসবের অঙ্ক করব, তারা কিভাবে আটকানো থাকবে এইরকম ভাবে। ধর আমি বলছি একটা হচ্ছে পেন্টাগন আছে, সেই পেন্টাগনটা মানে সুষম পেন্টাগনই ভাবছি, মানে সব বাহুগুলো সমান, সুষম পেন্টাগন আছে। এই পেন্টাগনটার এই জয়েন্ট গুলো সব ফ্লেক্সিবল। যদি ফ্লেক্সিবল হয়, দুটো কেস, এটা হচ্ছে আমি ঝুলিয়ে রাখতে পারি, এটা আমি টেবিলের উপর বসিয়ে রাখতে পারি, এরকম ভাবে টেবিলের উপর বসিয়ে রাখলাম। আমি বলছি এটা এমন ফোর্সের আন্ডারে এটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, এটা এই শেপটাকে বজায় রাখছে, ফ্লেক্সিবল হলেও এই শেপটাকে বজায় রাখছে। বা উল্টোটাও করতে পারিস, উল্টোটাও মানে হচ্ছে তুই হচ্ছে কি করলি, এরকম ভাবে হচ্ছে করে ওপর থেকে ঝুলিয়ে দিলি। লক্ষ্য করে দেখ, যখন এইখান থেকে ঝুলিয়ে দিবি,
তাহলে এই শেপটাকে এরকম শেপ যদি রাখ, এর থাকবে না এই শেপ, যদি ঝুলিয়ে দিস, কারণ এইগুলো ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল হলে কি হবে, এটা এর ওয়েটের জন্য নিচে নামার চেষ্টা করবে, এরকম ফর্ম চলে আসবে, এরকম এই দুটো রড, পাশের দুটো রড এরকম স্ট্রেট লাইন হয়ে যাবে, এই রডটা মিলে এরকম স্ট্রেট লাইন হয়ে এই জিনিস হয়ে যাবে। বুঝে দেখা কিছু বলতে চাইছি, এরকম হয়ে যাবে, এ থাকবে না এরকম ভাবে, যদি কোনো আটকানো না থাকে, নিচের রডটা যেহেতু এরকম থেকে যাবে, বাট এরকম ট্রায়াঙ্গেল শেপ হয়ে যাবে, এই জয়েন্ট গুলো স্ট্রেট হয়ে যাবে। বা যদি এইখানে যদি আমি যদি এইরকম থাকে, এই বসানো থাকে, কি করবে, এই জিনিসটা এইদিকে পড়তে চাইবে, এই ওয়েটের জন্য এটা এইদিকে পড়তে চাইবে, এটা এইদিকে পড়তে যাবে, তাহলে কি হবে, এরকম কোলাপস করে যাবে। তাহলে আটকাতে হবে, এই শেপটাকে এই শেপে রাখতে গেলে আটকাতে হবে। আটকানো দুই রকম ভাবে যায়, একটা রড দিয়ে আটকানো যায়, একটা স্ট্রিং দিয়ে আটকানো যায়। দেখ, আমি যদি এইটাকে এই পজিশনে রাখতে চাই, এইটাকে এই পজিশনে রাখতে চাই, তাহলে আমি কিভাবে আটকাতে পারি, বা এইটাকে এই পজিশনে রাখতে চাই কিভাবে আটকে, তুই যদি স্ট্রিং মনে করিস যে এইখান থেকে এইখানে স্ট্রিং বেঁধে দেবো, তাহলে আটকে যাবে। অথবা যদি মনে করিস না এই কর্নার থেকে এই কর্নার রড দিয়ে দেবো, বা এই মিডিলে রড দিয়ে দেবো, তাহলে আটকে যাবে। কিন্তু এই টেবিলের ওপর যেটা আছে, এই টেবিলটা যদি আবার আটকে চাস, তুই দেখ এইখানে যখন ভাবছিস সেখানে রড দিয়ে দিবি, কিন্তু যখন টেবিলের ওপর আছে এখানে স্ট্রিং দিতে হবে, তবে আটকাবে। নইলে এ তো এইদিকে পড়তে চাইবে, এইদিকে পড়তে চাইবে, এইদিকে পড়তে চাইবে, আমি যদি স্ট্রিং দিয়ে আটকাই তাহলে বলে, কিন্তু এক্ষেত্রে দেখ এ তো ভেতর দিকে আসতে চাইবে, তাহলে এখানে রড দিয়ে ঠেলা দিতে হবে। একই জিনিস কখনো ঝোলানো থাকবে ওপর থেকে, কখনো বসানো থাকবে টেবিলের ওপর, তাহলে কখন কিভাবে আটকাতে বলাও থাকবে যে এইখানে এইরকম ভাবে আটকানো রয়েছে। এবার দেখ এর যে মুভমেন্ট যা হতে পারে পারবে না, এই কনসিস্টেন্ট দেখ, এটা যদি এবার মুভ করে আন্ডার দ্য আন্ডারে রয়েছে এই সিস্টেম, ধর এইরকম ভাবে আমি এরকম একটা রেখেছি, ধর হচ্ছে এই টেবিলের ওপর বসিয়ে একটা পঞ্চভুজকে রেখেছি, এরকম সুষম পঞ্চভুজকে একটা টেবিলের ওপর আমি বসিয়ে রেখেছি। এইবার বলছি কি যে টেবিলের উপর বসিয়ে রেখেছি, এবার এই হিঞ্জ গুলো দিয়ে, এবার হচ্ছে আমি বললাম টেবিল এইখানে একটা স্ট্রিং বাঁধা রয়েছে, এরকম টানা দিয়ে স্ট্রিং বাঁধা রয়েছে, তবে এটা পড়বে না, এই অবস্থায় রয়েছে। এইবার দেখ বলেছে তাহলে এখানে যে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হবে কনসিস্টেন্ট উইথ দ্য জিওমেট্রিক্যাল বডি। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কেমন হতে পারে, এই নিচের রডটা তো টেবিলের ওপর বসানো, এটা তো ভেদ করে ভেতরে চলে যাবে না, কি হতে পারে, এবং হচ্ছে এই রড এটা ভার্টিক্যাল প্লেনেই থাকবে আন্ডার গ্র্যাভিটি, এটা উল্টে পড়ে যাবে না। তাহলে এই টেবিলের উপর যদি বসানো থাকে, তোর মনে হতে পারে যে টেবিলের উপরে কিভাবে থাকে, উল্টে তো পড়ে যাবে, উল্টে মানে এখানে শুয়ে পড়বে ব্যাপারটা, এখানে শুয়ে টেবিলের উপর, ব্যাপারটা এটা হবে না। কারণ যে ফোর্স যা রয়েছে কোপ্লেনার ফোর্স মানে ওই যা কাজ হবে ভার্টিক্যাল প্লেনে, মানে ওটা উল্টে শুয়ে পড়বে এরকম নয়, ওই ওই ভার্টিক্যাল বরাবর যা ডিসপ্লেসমেন্ট হবে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হবে। কারণ আমি কোপ্লেনার ফোর্সের আন্ডারে করছি, কারণ আমাকে যদি উল্টে শুয়ে পড়তে হয়, তাহলে কি অন্য ডিরেকশনে ভার্টিক্যাল ছাড়া অন্য ডিরেকশনে একটা ফোর্স থাকতে হবে, তাহলে সেগুলো ধরছি না, যেহেতু কোপ্লেনার ফোর্স, তাহলে কোপ্লেনার ফোর্স মানে এই রডের ওয়েট গুলো আছে, রডের ওয়েট গুলো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করে, দেওয়ার দ্য ভার্টিক্যাল প্লেনটা ওই প্লেনে ফোর্স অ্যাক্ট করছে, ওর থেকে অন্য কোনো দিকে ফোর্স অ্যাক্ট করবে না। যদি সব ফোর্স ভার্টিক্যাল প্লেনে অ্যাক্ট করে, তাহলে সেটাকে উল্টে পড়ার আর কোনো প্রশ্ন নেই। তোর মানে প্র্যাকটিক্যালি আমি করতে গেলে তো পাবো না, প্র্যাকটিক্যালি অন্য অনেক ফোর্স অ্যাক্ট করে যাবে, ওসব বলে লাভ নেই, জাস্ট ভার্টিক্যাল বরাবর রয়েছে যা মুভমেন্ট হবে ভার্টিক্যাল প্লেনে মুভমেন্ট বলতে কি হবে, আমি যদি স্লাইটলি কি করি, এটাকে ডিসপ্লেস করার চেষ্টা করি, আমি করতে পারি কি এই ভার্টেক্সটার থেকে ওপর দিকে সামান্য চাপ দিয়ে দিতে পারি, চাপ দিয়ে দিলে কি হবে, এই ভার্টেক্সটা একটু নিচে নামার চেষ্টা করবে, এটা এইদিকে সরে আসবে, আমি দেখ এটা ভাবার চেষ্টা করি, এটা এইদিকে সরে আসবে, এই ভার্টেক্সটা এরকম ভাবে সরে আসবে, এটা এইরকম হয়ে যেতে পারে, বোঝা গেল। আমি যদি হালকা চাপ দিই, তাহলে এই যে মানে ভাবছি এটা চাপ দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি চাপ দিচ্ছি না, আমি কি করলাম, হালকা চাপ দিলাম, তাহলে এই ধরনের কনসিস্টেন্ট উইথ দ্য জিওমেট্রিক্যাল কন্ডিশন অফ দ্য বডি ডিসপ্লেসমেন্টটা হতে হবে। আরবিটারি তুই এখান থেকে ধাক্কা দিয়ে উল্টে ফেলে দিলি, ওই ডিসপ্লেসমেন্ট হবে না, ওই ডিসপ্লেসমেন্ট হলে তোর যে ফোর্সটা তুই যে ফোর্সটা দিলি সেটা আর ওই সেম প্লেনে হলো না, কারণ হচ্ছে তুই যে ফোর্সটা দিলি সেই ফোর্সটার আন্ডার সেই ফোর্সটা হয়ে গেল অন্য ডিরেকশনে, ওই যে প্লেনে বডিটা ছিল বা যে প্লেনে ফোর্স গুলো অ্যাক্ট করছিল সেই প্লেনে হলো, কারণ হচ্ছে আমি টোটাল সিস্টেমটা বলেছি আন্ডার গ্র্যাভিটি ইকুইলিব্রিয়ামে রয়েছে। এবার তোর মনে হতে পারে এইরকম একটা জাস্ট হিঞ্জ করা রয়েছে একটা পঞ্চভুজ শেপের একটা জিনিস, পেন্টাগন শেপের একটা জিনিস, শুধু গ্র্যাভিটির আন্ডারে ওইরকম টেবিলের উপর দাঁড়িয়ে থাকবে কি করে, সে আমি জানি, বলেছে আছে আন্ডার দিস ফোর্স ভার্টিক্যাল ফোর্সের আন্ডারে আন্ডার গ্র্যাভিটি, এইটা হচ্ছে রয়েছে, অঙ্কগুলো এইরকমই সব এরকম ভাবেই রয়েছে। ঠিক আছে, খুব পরিষ্কার উপর ঝুলিয়ে দিলে খুব সহজে ঝুলে থাকবে, এরকম ভাবে ঝুলিয়ে দিলে খুব সহজেই এটা ঝুলে থাকবে, বোঝা গেল। এই পঞ্চভুজ যদি ঝুলিয়ে দিস, এটার ক্ষেত্রে টেবিলের ক্ষেত্রে যেমন দাঁড়িয়ে থাকবে না, কিন্তু এখানে যদি ঝুলিয়ে দিস, এখানে একটা রড আটকে দিস, এখানে কেন, এখানেও রড আটকাতে পারিস,
রড যদি আটকে দিস তাহলে কিন্তু এটা এই ভার্টিক্যালি ঝুলে থাকবে। এটা তো ক্ষেত্রে তোর অসুবিধা নেই, এটার ক্ষেত্রে মনে হচ্ছে উল্টে পড়ে গেলেও পড়ে যেতে পারে, কিন্তু এটা পড়বে না, ঝুলিয়ে দিয়েছিস যেহেতু। রড আটকে দিচ্ছিস, কোলাপস করবে না, তাহলে ওই অবস্থায় থাকবে। এবার যদি এর কোনো ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এতে কি হবে, এই পয়েন্টটা থেকে ঝোলানো আছে, এই পয়েন্টটা তার মুভ করবে না, এইটা থেকে ওপর দিকে হতে পারে, এটাকে সামান্য ওপর দিকে ঠেলে দিলি, ওপর দিকে ঠেলে দিলে কি হবে, এইটা একটু ওপরে উঠে যাবে, এই রডটা একটু ওপরে উঠে যাবে, এইটা একটু ফাঁকা হয়ে যাবে, বুঝতে পারছিস তো ব্যাপারটা? এটা যত ওপরে উঠবে তাহলে এইটা এরকম হয়ে যাবে, এইখান থেকে তো এরকমই থাকবে, এইরকম শেপটা হতে পারে। তাহলে কনসিস্টেন্ট উইথ দ্য জিওমেট্রিক্যাল কন্ডিশন অফ দ্য বডি ডিসপ্লেসমেন্ট মানে এই জিনিস। তাহলে স্টেটমেন্টটা কি বলছে, একটা সিস্টেম, একটা বডি সিস্টেম অফ ফোর্সের আন্ডারে এ সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস, ঠিক আছে, অ্যাক্টিং অন এ বডি বি ইন ইকুইলিব্রিয়াম অ্যান্ড ইফ দ্য বডি আন্ডারগোজ এ স্লাইট ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট consistent with the geometrical conditions of the system, then the algebraic sum of the virtual work done is 0. Conversely, if the algebraic sum of the virtual work done is 0, then the forces are in equilibrium. একটা বডি ইকুইলিব্রিয়ামে থাকলে তাহলে টোটাল অ্যালজেব্রিক সাম অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ক ডান 0 হবে, আর যদি হচ্ছে টোটাল অ্যালজেব্রিক সাম অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ক ডান 0 হয় তাহলে হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকবে। দিস ইজ দ্য থিওরেম, স্টেটমেন্ট অফ দ্য থিওরেম। আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে, স্টেটমেন্টটা বুঝেছিস, মানে কি একটা বডি সিস্টেম অফ ফোর্সের আন্ডারে ইকুইলিব্রিয়ামে রয়েছে, এবার আমি ডিসপ্লেসড করব, খুব হালকা ডিসপ্লেসড করব, ডিসপ্লেসড করব বলে ডিসপ্লেস করব ভাবছি, ডিসপ্লেস করব, ডিসপ্লেস অ্যাকচুয়ালি করছি না, বোঝা গেল? এটার মানে এটা আমি ভাবছি যে এটা ভার্চুয়ালি একটা ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, তাহলে যে ওয়ার্ক ডান হতে পারে সেই ওয়ার্ক ডানটা কি হতে পারে দেখছি, তার যে টোটাল সামটা অ্যালজেব্রিক সামটা 0 হবে যদি ডিসপ্লেসমেন্ট দিই ভার্চুয়াল। আবার উল্টো ভাবে ইকুইলিব্রিয়ামে থাকে এবং ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট উল্টো ভাবে, এই অ্যালজেব্রিক সামটা 0 হলো, দেন তাহলে হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকবে। বোঝা? এই স্টেটমেন্টটা বুঝেছিস? তাহলে এবার এটা প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমি একটাকে ছবিটা এঁকে নিই, তারপরে আমি বলছি কি করছি। হ্যাঁ, ছবি আঁকা ঝামেলা এইটাতে। আচ্ছা, আমরা কোপ্লেনার ফোর্স পড়তে গিয়ে আমরা কি করেছিলাম, ঠিক আছে, একটা কতগুলো কোপ্লেনার ফোর্স P1 P2 অ্যাক্টিং এট দ্য পয়েন্ট A1 A2, ঠিক আছে তো, যার কম্পোনেন্ট গুলো x1 y1 x2 y2 ওগুলো ছিল, ওই এখানেও সেম জিনিস, ওই P1 P2 কোপ্লেনার ফোর্সেস অ্যাক্টিং এট দ্য পয়েন্ট A1 A2, ঠিক আছে তো। এবার হচ্ছে যার হচ্ছে কম্পোনেন্টস গুলো হচ্ছে x, মানে x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট x1, y অ্যাক্সিস বরাবর y1, ক্যাপিটাল x1 ক্যাপিটাল y1 ক্যাপিটাল x2 ক্যাপিটাল y2, এন্ড কোঅর্ডিনেটস গুলো বলা ছিল a1 পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে সরি x1 y1, a2 পয়েন্টের কোঅর্ডিনেট x2 y2। এটা একদম সিমিলার টু ওই কোপ্লেনার ফোর্সের থিওরেম করতে গিয়ে যা লিখেছিলাম তাই। তাহলে আমি এই P1 ফোর্স, এইখানে ফোর্সটা অ্যাক্ট করছে, এইখানে এই পয়েন্টে A1, A1 পয়েন্টে P বরাবর P1 ফোর্স অ্যাক্ট করছিল, তাহলে দিস ইজ P1, এটা P1 এর ডিরেকশন, তাহলে তার করেসপন্ডিং দিস ইজ ক্যাপিটাল X1 এন্ড দিস ইজ ক্যাপিটাল Y1। এটা আমাদের ছিল, এটা আগেই ছিল, ঠিক আছে, ক্যাপিটাল X1 ক্যাপিটাল Y1, আর এটা হচ্ছে P1, আর এই পয়েন্ট হচ্ছে A1, A1 পয়েন্টের কোঅর্ডিনেট নিশ্চয়ই তোরা জানিস হচ্ছে x1, y1। এটা একটার জন্য করছি, সিমিলারলি বাকিগুলোর জন্য করা যাবে। আমি করছি কি, এই A1 পয়েন্ট এটা স্লাইটলি ডিসপ্লেসড করার পর, এই A1 পয়েন্টটা নতুন পজিশন হয়ে গেল এই জায়গাটা, দিস ইজ দ্য নিউ পজিশন। আমি জানি না, একটু দূরেই নিই, ছবিটা আঁকতে সুবিধা হবে, খুব স্লাইট ডিসপ্লেসমেন্ট, তাহলে আমাকে এই কাছাকাছি নিতে হবে, এই কাছাকাছি নিলে আমি ছবি দেখাতে পারবো না। আমি হচ্ছে A1 পয়েন্টটা নিলাম হচ্ছে এই জায়গায়, আমি দেখলাম দিস পয়েন্ট ইজ A1, কোন একটা ডিসপ্লেসমেন্ট দিয়েছি, পয়েন্টটা এই A1 পয়েন্টে এইটা, A1 পয়েন্ট এখন এই জায়গায় চলে এসেছে, মানে ওইটা খুব দূরে লাগছে ছবিতে, বাট অ্যাকচুয়ালি এটা খুব কাছে, অ্যাকচুয়ালি এটা কি খুব কাছে। এবার বলছি এইটা কি করা হচ্ছে, এইখান থেকে এই দূরত্ব একটা আছে, এই দূরত্ব এইখান থেকে, আমি যদি এখান থেকে এটা অন্য ডিরেকশন, সেম ডিরেকশন না, এই যে ও A1, আমি যদি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এরকম ধরেছি, আমি কি ধরবো আগের মতোই, যে ফোর্সেস P1, P2 অ্যাক্ট এট দ্য পয়েন্ট A1 ব্র্যাকেটে কোঅর্ডিনেট x1, y1, A2 ব্র্যাকেটে কোঅর্ডিনেট এই ডট ডট হচ্ছে x2, y2 উইথ রেসপেক্ট টু কি দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস ox, oy।
এটা ধরবো। and components of the force P1 P2 এর যে কম্পোনেন্টস গুলো আর রেসপেক্টিভলি x1, y1 and x2, y2 and so on, এগুলো হচ্ছে কম্পোনেন্ট। আমি ধরে নিচ্ছি এইটা যে এইটা গেল, তাহলে এইগুলো আমার আগেই ছিল, এগুলো আমার ধরা ছিল কোথায়, ওই আগে যখন থিওরেম কোপ্লেনার কোর্সের থিওরেম করলাম, দেখবি এই জিনিস আমি বলে রেখেছিলাম। এইবার আমি বলছি কি, এই ফোর্স গুলো যে অ্যাক্ট করছে, এই ফোর্স গুলো যে অ্যাক্ট করছে, সরি ফোর্স বলছি, এই যে পয়েন্টে A1 পয়েন্টে যে ফোর্স P1 অ্যাক্ট করছে, তার A1 এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y and with respect to OX and Y rectangular Cartesian coordinate system। আমি ধরে নিচ্ছি এই A1 পয়েন্টের পোলার কোঅর্ডিনেট r1, θ1, ঠিক আছে। A2 পয়েন্টের পোলার কোঅর্ডিনেট r2, θ2, A2 পয়েন্টের r2, θ2, এটা কার সাপেক্ষে and so on। তার মানে OX কে ইনিশিয়াল লাইন ধরেছি and O কে অরিজিন ধরেছি। ইনিশিয়াল লাইন and O কে অরিজিন। ওকে অরিজিন আর OX ইনিশিয়াল লাইন ধরে আমি হচ্ছে পোলার কোঅর্ডিনেটস আমি বার করে রাখলাম। তাহলে তাই যদি হয়, পোলার কোঅর্ডিনেটস এন্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর মধ্যে তুই খুব সহজেই রিলেশন পেয়ে যাবি। ওইগুলো কি পাবি, ওই হচ্ছে এই x1 = r1 cos θ1 আর y1 সমান পাবি r1 sin θ1, এগুলো পাবো। সিমিলারলি x2 y2 এগুলো পাবো, ওগুলো পরের পাবে, ঠিক আছে। তাহলে পোলার কোঅর্ডিনেটস অফ A1 A2 with respect to OX as initial line and O as origin are respectively r1 θ1, r2 θ2 and so on। আমি যে ভার্চুয়ালি ডিসপ্লেসমেন্ট করলাম, ভার্চুয়াল সেই ডিসপ্লেসমেন্ট আন্ডারে A পয়েন্টটা আমার চলে গেছে, A1 পয়েন্ট আমার চলে গেছে, দিস পয়েন্ট ইজ A1 ড্যাশ আমি বললাম, and the coordinate of A1 ড্যাশ আমি বলছি এটা ছিল x1 y1, আমি বলছি x1 plus delta x1, y1 plus delta y1। এই যে চেঞ্জ, মানে x1 টা x1 plus delta x1 হয়ে গেছে, y1 টা y1 plus delta y1 হয়ে গেছে, ঠিক আছে। এবার এই যে ডিসপ্লেসমেন্ট আমি পাচ্ছি, আমি বলছি কি যে যে এই ডিসপ্লেসমেন্টটা পাচ্ছি এইরকম ভাবে, এই যে OA1 এর মান r1, এই OA1 কে at a angle, এই this angle is θ1, এগুলো আমার given, আমি ডেল্টা থিটা অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি, this angle is delta theta, OA1 মানে সমান, বোঝা গেল। এই যে OA1 এইখান থেকে এইটুকু, মানে OA1 যতটা, এইখান থেকে এইটুকু ঠিক ততটা, এইটুকু এই অ্যাঙ্গেলটা কত ধরছি, দিস ইজ ডেল্টা থিটা, অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি। দেন তারপরে আমি বলছি x অ্যাক্সিস বরাবর একটা দূরত্ব স্মল এ যাচ্ছি, y অ্যাক্সিস বরাবর হচ্ছে স্মল, এগুলো আমি সব ধরছি, বুঝলি তো। তাহলে আমি ওই পয়েন্টটা পাচ্ছি। কি করলাম বুঝেছিস তো? আমার নতুন যে পজিশন, দিস ইজ A1 ড্যাশ, A1 ড্যাশের কোঅর্ডিনেট হচ্ছে x1 প্লাস ডেল্টা x1, y1 প্লাস ডেল্টা y1, এই আমি নতুন পয়েন্টটা, এই নতুন পয়েন্টটা আমি কিভাবে পাচ্ছি, আমি বলছি হচ্ছে OA1 কে ডেল্টা থিটা অ্যাঙ্গেলে ঘোরালাম, ঘুরিয়ে এগুলো স্মল, বুঝলি তো। এটা যদি কাছে খুব পয়েন্ট হতো দেখতে, এই যদি খুব কাছে পয়েন্ট হতো, এগুলো খুব স্মল হতো, কিন্তু এখানে বড় বড় লাগছে, কারণ হচ্ছে আমি ছবিটা পরিষ্কার করে আঁকার জন্য এটা করেছি, ঠিক আছে। আমি এটাকে ডেল্টা থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেওয়ার পর ওয়ে বরাবর, মানে এক্স অ্যাক্সিস বরাবর এ ডিসটেন্স গেলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর বি ডিসটেন্স গেলাম, বোঝা গেল। এক্স অ্যাক্সিস বরাবর এ ডিসটেন্স, ওয়াই অ্যাক্সিস বরাবর বি ডিসটেন্স গিয়ে আমি হচ্ছে এই ডিসটেন্সটা আমি পেলাম। বুঝেছিস ব্যাপারটা, বুঝেছিস? এ ডিসটেন্স বি ডিসটেন্স এন্ড OA1 এইখান থেকে এই দূরত্বটা, মানে এইটুকু হচ্ছে r1, বুঝলি তো, এইটুকু হচ্ছে r1, এইখান থেকে এইটুকু, এটা যেরকম r1, ওই 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 OA1 কে ডেল্টা থিটা অ্যাঙ্গেলে ঘোরালাম, ঘুরিয়ে x অ্যাক্সিস বরাবর y অ্যাক্সিস বরাবর b দূরত্ব গেলাম, দেন আমি হচ্ছে ওই x1 ড্যাশ আর y1 ড্যাশ আমি কোঅর্ডিনেটটা আমি পেলাম, বোঝা গেল। এটা যেরকম A1 পয়েন্টটাকে পেলাম, সিমিলারলি A2 পয়েন্টটা নতুন পয়েন্টটা কি হয়ে যাবে, A2 ড্যাশের কোঅর্ডিনেটটা কত হবে, x2 প্লাস ডেল্টা x2, y2 প্লাস ডেল্টা y2, এবং A2 পয়েন্টের পোলার কোঅর্ডিনেটটা কত ছিল, এটা r2, θ2। এবার সেম কাজ করব, A2 ড্যাশটা পাবো ওই ডেল্টা থিটা অ্যাঙ্গেলে ঘোরাবো, দেন x অ্যাক্সিস বরাবর, প্রতিটা একই তো,
প্রতিটাতে একই রকম ভাবে করেছি, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট করেছি, তাহলে এইরকম ভাবে সবগুলো আমি পেয়ে যাব। ঠিক আছে তো? এইরকম ভাবে করলাম কি, ডেল্টা থিটা অ্যাঙ্গেলে ঘোরালাম, দেন এক্স অ্যাক্সিস বরাবর এ, ওয়াই অ্যাক্সিস বরাবর স্মল ডিসটেন্স বি দিলাম। এবার দেখ নাও এই ক্যালকুলেশনটা, যে x1 প্লাস ডেল্টা x1 এর মান কত, 1 প্লাস ডেল্টা এর মান। আচ্ছা, x1 প্লাস ডেল্টা x1 মানে আমি এটা কি বলতে পারি, আমি বলছি r1 cos থিটা 1 প্লাস ডেল্টা থিটা প্লাস a। কারণ দেখ এইখান থেকে এইটুকু r1, এই দূরত্বটা আমার r1, আর এই অ্যাঙ্গেলটা থিটা 1 আর এই অ্যাঙ্গেলটা ডেল্টা থিটা। তাহলে দেখ আমি যদি এইখান থেকে এটা টানি, এই পারপেন্ডিকুলারটা এখানে যদি আমি পারপেন্ডিকুলার টানি, তাহলে লক্ষ্য করে দেখ এটা r1 আর টোটাল অ্যাঙ্গেলটা থিটা 1 প্লাস ডেল্টা থিটা 1। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে r1 cos থিটা 1 প্লাস ডেল্টা থিটা, আর এইটুকু হচ্ছে a। তাহলে এইটার x কোঅর্ডিনেট হচ্ছে মানে x1 প্লাস ডেল্টা x1 মানে এইটা। সিমিলারলি y1 প্লাস ডেল্টা y1 এর মান দেখে এটা পাবো r1 sin থিটা 1 প্লাস ডেল্টা থিটা প্লাস হচ্ছে b। এই বুঝেছিস? তাকে এই দুটো জিনিস পাবো, কি পাবো তো নাকি রে? তাই যদি হয় এখন এইটা ক্যালকুলেট কর, x1 প্লাস ডেল্টা x1। আমার ডিসপ্লেসমেন্ট কোনগুলো বলতো? আমার পয়েন্টটা ছিল অ্যাকচুয়ালি a1 পয়েন্ট, যার কোঅর্ডিনেট x1 y1। নতুন পয়েন্ট a1 ড্যাশ হয়েছে, যার কোঅর্ডিনেট x1 প্লাস ডেল্টা x1, y1 প্লাস ডেল্টা y1। তাহলে ডিসপ্লেসমেন্ট হয়েছে x অ্যাক্সিস বরাবর ডেল্টা x1, y অ্যাক্সিস বরাবর ডেল্টা y1। তাহলে ডিসপ্লেসমেন্ট আমার কিন্তু x1। তাহলে ডেল্টা x1 আর ডেল্টা y1 বার করতে হবে। ডেল্টা x1 জানি, x অ্যাক্সিস বরাবর ফোর্স যদি জানি কত, তাহলে হচ্ছে ওয়ার্ক ডান পাবো। ডেল্টা y1 জানি, y অ্যাক্সিস বরাবর যদি ফোর্স জানি কত, তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করব, তাহলে হচ্ছে আমার হচ্ছে ওয়ার্ক ডান পেয়ে যাবো। তাহলে আমার অ্যাকচুয়ালি ডেল্টা x1 ডেল্টা y1 টা বার করতে হবে। যে ভার্চুয়ালি ডিসপ্লেস করেছি তার জন্য নিউ পজিশনে যে জায়গায় গেছে, সেই যে ডিসপ্লেস পজিশনে কতটা ডিসপ্লেসড হলো। তাহলে এইটা দেখ, আমি যখন এটা ক্যালকুলেট করছি এটাকে ভেঙে দেব। দিস ইজ r1 cos theta 1 into cos of delta theta minus r1 sin theta 1 to sin of delta theta, তাই না? এবার দেখ r1 cos theta 1, what is r1 cos theta 1? This is x1, ঠিক আছে? this is x1। আচ্ছা, cos of delta theta is small, যদি হয় তাহলে cos of delta theta equal to কত হয় রে, and sin of delta theta কত হয়? ডেল্টা থিটা যদি স্মল হয়, তোরা এটা কি জানিস? থিটা যদি স্মল হয় cos থিটা সমান কত হয় and sin থিটা সমান কত হয়? cos থিটা সমান কত হয়? if থিটা স্মল cos theta 1 হয়, আর sin থিটা theta থিটা। কারণ ওই পাওয়ার সিরিজ এক্সপানশন যেটা হয় সেখান থেকে পাওয়া যায়, হায়ার পাওয়ার অফ থিটা বাদ দিয়ে দেবো। cos থিটা যে এক্সপানশন সেটা হচ্ছে 1 মাইনাস x স্কয়ার মানে থিটা স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এটা জিনিস আছে তো। তাহলে হায়ার অর্ডার মানে থিটা ভেরি স্মল, তাহলে এগুলো সব বাদ দিয়ে দে, তাহলে 1 পাওয়া যায়। sin এর হচ্ছে x মাইনাস x মানে থিটা মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, হায়ার অর্ডার বাদ দিয়ে দে, তাহলে থিটা পড়ে যায়। তাহলে এইটা মানে হচ্ছে ডেল্টা থিটা, এটা মানে হচ্ছে 1 আসবে, এটা মানে ডেল্টা থিটা আসবে। তাহলে এইখানে এটা মানে x1 বসে গেল, এটা মানে ইনটু 1 মাইনাস r1 মানে এটা y1, এটা মানে কত, ডেল্টা থিটা। তাহলে লক্ষ্য করে দেখ, তুই x1 প্লাস ডেল্টা x1 এর মান এটা পেলি। তাহলে x1 প্লাস ডেল্টা x1, বোথ সাইড x1 কেটে গেল, তারপর ডেল্টা x1 তুই পেয়ে গেলি মাইনাস y1 ডেল্টা থিটা। ও একটা প্লাস এ ছিল না, এখানে প্লাস এ ছিল, প্লাস এটা থাকবে, প্লাস এটা থাকবে, প্লাস এটা থাকবে। তাহলে ডেল্টা x1 এর মান তুই পেয়ে গেলি a মাইনাস y1 ডেল্টা থিটা। ডেল্টা x1 এর মান এটা পাওয়া গেল। সিমিলারলি হচ্ছে ইয়ে পাওয়া যাবে, এটা x, তাহলে কি ডেল্টা x1 মানে x অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট। আবার ডেল্টা y1 এর মান এখান থেকে পাবো, এখানে y1 প্লাস ডেল্টা y1, দিস ইজ অ্যাকচুয়ালি r1 sin থিটা 1 প্লাস ডেল্টা থিটা প্লাস হচ্ছে কত, এটা b। তাহলে এখানে ভেঙে যায় r1 sin থিটা 1 cos delta theta plus r1 cos theta 1 sin delta theta plus b। তাহলে y1
ডেল্টা ওয়াই ওয়ান। তাহলে এখান থেকে যাকে এখানে মান বসিয়ে দিই, এটার মান কত? এটা মানে ওয়াই ওয়ান আর ওয়ান সাইন, এটা ডেল্টা কস ডেল্টা থিটা মানে ওয়ান, প্লাস এটা মানে হচ্ছে এক্স ওয়ান সাইন ডেল্টা থিটা মানে ডেল্টা থিটা প্লাস বি। তাহলে দেখ এটা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান কেটে গেল, তো ডেল্টা ওয়াই ওয়ান তুই পেয়ে গেলি হচ্ছে ওই জিনিসটা বি প্লাস যেটা পড়ে থাকছে, তাই না? ডেল্টা ওয়াই হচ্ছে বি প্লাস এক্স ওয়ান ডেল্টা থিটা। তাহলে এইটা ডেল্টা ওয়াই আর ডেল্টা ওয়াই। আচ্ছা ডেল্টা, তাহলে ডেল্টা এক্স ওয়ান আমি পেলাম হচ্ছে এ মাইনাস অফ ওয়াই ওয়ান ডেল্টা থিটা, আর ডেল্টা ওয়াই ওয়ান কি পেয়ে যাবে বি মাইনাস অফ হচ্ছে এক্স ওয়ান বি প্লাস অফ এক্স ওয়ান ডেল্টা থিটা। এটা যেরকম হচ্ছে ওই মানে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট এ থেকে এ ওয়ান ড্যাশ এ ওয়ান থেকে পেলাম, সিমিলারলি এ টু থেকে পাবো, এ টুটা যে এ টু ড্যাশে যাবে তার ডিসপ্লেসমেন্ট পাবো ডেল্টা ওয়াই টু and delta x2 and delta y2 ডিসপ্লেসমেন্ট গুলো সব পেয়ে যাবে। তাহলে এই যে p1 ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা হবে p1 ভার্চুয়ালি যে ডিসপ্লেসমেন্ট হলো, ডিসপ্লেসমেন্ট গুলো একটা আছে এইটা y অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট, এটা এই দুটো x অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট একটা, y অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট এটা। p1 ফোর্স যে অ্যাক্ট করছিল তার দুটো কম্পোনেন্ট x অ্যাক্সিস বরাবর x1 y অ্যাক্সিস বরাবর y1। তাহলে p1 ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা পাবো এই স্মল ডিসপ্লেসমেন্ট যদি হয়েছে, ভাবি এইগুলো হচ্ছে ভেরি স্মল, যদি এই ধরনের স্মল ডিসপ্লেসমেন্ট হয়েছে আমি ভাবি, তাহলে যে ধরনের ওয়ার্ক ডান পাবো, ফোর্স গুলো এটা ছিল, ডিসপ্লেসমেন্ট হয়েছে এইগুলো, তাহলে কি হয়ে যাবে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডেল্টা x1 প্লাস হচ্ছে এটা ডেল্টা y1 x1 ডেল্টা x1 আর y1 ডেল্টা y1, এইগুলো হচ্ছে তোর হচ্ছে ওয়ার্ক ডান কোন ফোর্সের জন্য, অনলি p1 ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান হবে। তাহলে এই মানগুলো বসিয়ে ক্যালকুলেট কর, যদি বসিয়ে ক্যালকুলেট করি x1 ইনটু a মাইনাস y1 ডেল্টা থিটা প্লাস y1 ইনটু b প্লাস x1 ডেল্টা থিটা। তাহলে দেখ লক্ষ্য করে দেখ এখানে পেয়ে যাচ্ছিস স্মল a ক্যাপিটাল x1 স্মল b ক্যাপিটাল y1, এটা প্লাস ডেল্টা থিটা যেটা যদি কমন নিলে স্মল x1 ক্যাপিটাল y1 মাইনাস স্মল y1 ক্যাপিটাল x1 পুরোটা ইনটু ডেল্টা থিটা। এটা শুধুমাত্র p1 ফোর্সের জন্য ওয়ার্ক ডান। তাহলে p1 ফোর্স p2 ফোর্স এরকম p3 ফোর্স এন্ড সো অন সিমিলারলি যদি আমি ওই রকম ভাবে কনসিডার করি, তাহলে প্রতিটা ফোর্সের জন্য এইরকম টাইপের ওয়ার্ক ডান পাবো। x1 এর জায়গায় বসবে হচ্ছে x2 y2, x1 y1 এর জায়গায় ক্যাপিটাল হোক আর স্মল হোক। তাহলে টোটাল যে ওয়ার্ক ডান হবে সেই টোটাল ওয়ার্ক ডানটা তাহলে w যেটা হবে w যেটা আমি বলি টোটাল ওয়ার্ক ডান, সেটা কি যাবে এই সামেশনটা দিস অ্যাকচুয়ালি a ইনটু সাম ওভার x1 প্লাস b ইনটু সাম ওভার y1 প্লাস সাম ওভার x1 ক্যাপিটাল y1 মাইনাস y1 ক্যাপিটাল x1 ইনটু ডেল্টা থিটা। কি বোঝা গেল? টোটাল ওয়ার্ক ডান দেখ হচ্ছে এই জিনিসটা হবে, ঠিক আছে? টোটাল ওয়ার্ক ডানটা এই জিনিসটা হবে, টোটাল ওয়ার্ক ডান মানে সিস্টেম অফ ফোর্স যতগুলো অ্যাক্ট করছিল তার আন্ডারে টোটাল ওয়ার্ক ডান হচ্ছে এটা হবে। আচ্ছা সাম ওভার x1 মানে যদি আমি ধরে নিই সাম ওভার x1 মানে সাম ওভার x1 মানে ক্যাপিটাল x, সাম ওভার y1 মানে হচ্ছে যে ক্যাপিটাল y দিয়ে ধরি, এন্ড এইটা মানে দেখ g, তাহলে অ্যাকচুয়ালি a ক্যাপিটাল x প্লাস b ক্যাপিটাল y প্লাস যে g ইনটু ডেল্টা থিটা। তাহলে এইটা যে টোটাল ওয়ার্ক ডান হবে যদি ভার্চুয়াল হয়, মানে এই মানে টোটাল ডিসপ্লেসমেন্ট যদি আমি ভার্চুয়ালি একটা ডিসপ্লেস করি তাহলে টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান হচ্ছে এই জিনিসটা হবে। কি বোঝা গেল? এইবার দেখ, এইবার আমি ধরে নিচ্ছি সিস্টেম অফ ফোর্স, দুটো কেস বলেছে যদি সিস্টেম অফ ফোর্স আমি ভার্চুয়াল ওয়ার্ক ডানটা কি হয় বার করে নিলাম এইটা। এবার আমি বলছি কি যদি সিস্টেম অফ ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এই ভার্চুয়াল ওয়ার্ক ডানটা জিরো হবে, আবার যদি এই ভার্চুয়াল ওয়ার্ক ডানটা জিরো হয় তাহলে সিস্টেম অফ ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে প্রথমে ধরে নিচ্ছি, প্রথম কেস 1 এ ধরে নিচ্ছি তাহলে ভার্চুয়াল ওয়ার্ক ডান আমার w সমান এখন কি আছে, w যেটা ভার্চুয়াল ওয়ার্ক ডান এটা হচ্ছে a ইনটু ক্যাপিটাল x প্লাস b ইনটু ক্যাপিটাল y প্লাস হচ্ছে g ইনটু ডেল্টা থিটা, এইটা হচ্ছে টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান। আমি ধরে নিই দ্য সিস্টেম অফ ফোর্স, প্রথম কনসেপ্ট দ্য সিস্টেম অফ forces are in equilibrium ধরে নি, তাহলে কি হবে আমরা তো জানি সিস্টেম অফ ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকার কন্ডিশন কি, একটা সিস্টেম অফ ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকবে
যদি x অ্যাক্সিস বরাবর টোটাল কম্পোনেন্ট ফোর্স 0, y অ্যাক্সিস বরাবর টোটাল কম্পোনেন্ট ফোর্স 0 এন্ড z কাপল 0 হয়, তাহলে যদি x y and g 0 হয়, তাহলে what is the value of w? ভার্চুয়াল ওয়ার্ক ডান ইজ 0। উল্টো ভাবে ধরে নেওয়া হচ্ছে w ইকুয়াল টু 0, মানে এটা একদিক মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতে, এত দূর পর্যন্ত যেটা করলাম ভার্চুয়াল ওয়ার্ক ডানটা বার করে নেন। এবার দুটো পার্ট প্রমাণ করছি। ফার্স্ট পার্টে ধরে নিচ্ছি সিস্টেম অফ ফোর্স আর ইন ইকুইলিব্রিয়াম, দ্যাট মিন্স ক্যাপিটাল X 0, ক্যাপিটাল Y 0, ক্যাপিটাল Y G 0। ইন দ্যাট কেস তাহলে কি হয়ে যাবে, এখানে যদি বসিয়ে দিই w 0, তার মানে সিস্টেম অফ ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকলে টোটাল ওয়ার্ক ডান বা ভার্চুয়াল ওয়ার্ক ডান ইজ 0 হবে। উল্টো ভাবে w ইজ 0, w যদি 0 হয় তার মানে a ক্যাপিটাল X প্লাস b ক্যাপিটাল Y প্লাস g ইনটু ডেল্টা থিটা, দিস ইজ 0। এবার যদি এই তিনটে যদি 0 হয় তাহলে a b ডেল্টা থিটা এগুলো কি, এগুলো নন জিরো, ঠিক আছে? তো এগুলো তো আমি মুভ করিয়েছি, এগুলোর তো মান থাকবে। ডেল্টা থিটা একটা অ্যাঙ্গেলে মুভ করালাম, ডেল্টা থিটা 0 নয়। x অ্যাক্সিস বরাবর a ডিসটেন্স গেলাম, y অ্যাক্সিস বরাবর b ডিসটেন্স গেলাম, ঠিক আছে? তো এইগুলো তো হচ্ছে বা হচ্ছে আমি যে ডিসপ্লেসমেন্টটা দিয়েছি এইভাবেও ভাবতে পারি, সেই ডিসপ্লেসমেন্টটা তো একটা নির্দিষ্ট ডিসপ্লেসমেন্ট নয়, a b ডেল্টা থিটা, আমি একটা ডিসপ্লেসমেন্ট দিয়েছি, এগুলো আরবিট্রারি ভ্যালু, নন জিরো আরবিট্রারি ভ্যালু। তাহলে আরবিট্রারি ভ্যালুর জন্য যদি এই এক্সপ্রেশনটা 0 হতে হয়, দিস এক্সপ্রেশন 0 অনলি when x 0, y 0 and g 0। বোঝা গেল? আমি যে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দিয়েছি আমি একরকম দিয়েছি, তার জন্য a b ডেল্টা থিটা একরকম ধরেছি, আর একজন আরেক রকম দেবে, তার জন্য a b ডেল্টা থিটা তার মতো হবে। তাহলে কি হোয়াটএভার দা a b and ডেল্টা থিটা, দিস এক্সপ্রেশন w is 0। ভার্চুয়াল ওয়ার্ক ডান 0 মানে a b and ডেল্টা থিটার মান যাই ধরিস না কেন, আমি অতটা ধরেছিলাম, তুই আরেকটু কম ধর না ডেল্টা থিটা, তাহলে a b b দেখ a b চেঞ্জ হয়ে যাবে। আমি যদি ডেল্টা থিটার মান যদি এইটা না ধরে আর এই এতটা না ধরে আমি যদি একটু কম ধরি, তাহলে a b এর মান চেঞ্জ হয়ে যাবে। বা আর যদি বেশি ধরি ডেল্টা থিটা, তাহলে a b এর মান সব চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল তো? a b এর মান যে চেঞ্জ হবে, এই চেঞ্জের জন্য হচ্ছে কি হচ্ছে, তার মানে আরবিট্রারির জন্য এই এক্সপ্রেশনটা 0। Arbitrary value of a, b and delta theta, this expression 0, it is possible only when x, y and g 0. That means কি আছে, ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে থিওরেম প্রুফ হয়ে গেল যে হচ্ছে একটা বডি যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে তার ভার্চুয়াল ওয়ার্ক ডান 0 হবে, আর ভার্চুয়াল ওয়ার্ক ডান যদি 0 হয় তাহলে হচ্ছে বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে। বোঝা গেল? এটা থিওরেম এটা হয়ে গেল, ঠিক আছে। কিন্তু অঙ্ক করতে গেলে কিছু কন্ডিশন ধরা হয়। অঙ্ক করতে গেলে হচ্ছে কন্ডিশনটা কি ধরা হয়, এই রকম মানে যে এই যে রড থাকবে, কোনো না কোনো সিস্টেমকে যদি ঠিক রাখতে হয় তাহলে আইদার স্ট্রিং থাকবে অথবা রড থাকবে। রড স্ট্রিং অলওয়েজ টেনশন অ্যাক্ট করে, রডের জন্য অলওয়েজ স্ট্রেস অ্যাক্ট করে। টি মানে রড ঠেলে রাখে আর স্ট্রিং হচ্ছে টেনে রাখে, এটা সর্বদা ট্রু। যখন কনভেনশন ধরা হয়, যখন হচ্ছে স্ট্রিক্ট কোনো টেনশন অ্যাক্ট করবে তার করসপন্ডিং ভার্চুয়াল ওয়ার্ক ডান হচ্ছে নেগেটিভ ধরা হয় টেনে রাখার ক্ষেত্রে, আর ঠেলে রাখার ক্ষেত্রে করসপন্ডিং মানে ফোর্সটা তো অপোজিট ডিরেকশন, ডিসপ্লেসমেন্ট যাই হোক না কেন, এখানে তার কোনো একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সামান্য, তাহলে এর যে করসপন্ডিং তার যদি স্মল এ ইনটু টি, এটা নেগেটিভ হবে। আর এই ক্ষেত্রে যদি ঠেলে রাখে, রড স্ট্রিং এর জন্য টেনশন অ্যাক্ট করে, রডের জন্য ট্রেস অ্যাক্ট করে, এই ট্রেসের জন্য যে স্মল ডিসপ্লেসমেন্ট এটা পজিটিভ হবে, এটা ধরা হয়। দেন টোটাল হচ্ছে যে ধরনের ফোর্স গিভেন আছে, যে ধরনের বডি গিভেন আছে, সেইভাবে একটা নির্দিষ্ট ডায়াগ্রাম আঁকতে হবে। ডায়াগ্রামটা কনসিস্টেন্ট উইথ দ্য জিওমেট্রিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে কি ধরনের ডিসপ্লেসমেন্ট হতে পারে ভাবতে হবে, ভেবে ডিসপ্লেসমেন্ট গুলো ক্যালকুলেট করে ভার্চুয়াল ওয়ার্ক ডানটা করতে হবে, এন্ড ভার্চুয়াল ওয়ার্ক ডানটা টোটাল সামটা 0 হবে, এই করে তোর অঙ্ক করতে হবে। অঙ্কগুলো যখন আসবো তখন দেখবি হচ্ছে কিভাবে হয়। আচ্ছা, থিওরেমের স্টেটমেন্টটা বুঝেছিস? স্টেট অ্যান্ড প্রুভ দ্য ভার্চুয়াল ওয়ার্ক ডান, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ডান। কোশ্চেন আছে স্টেট অ্যান্ড প্রুভ দ্য প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ডান, এটা স্টেট অ্যান্ড প্রুভ করতে হয়। বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এখানে অঙ্কগুলো করতে হবে তোদের, যে অঙ্কগুলো আছে, অনেক অঙ্কই আছে এখানে। ভার্চুয়াল ওয়ার্ক ডান অঙ্ক সংখ্যা বেশি, কোপ্লেনার কোর্সের মতো অত কম নয়।
যে অঙ্কগুলো করতে হবে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, হ্যাঁ অঙ্কগুলো করবি। আচ্ছা পেজ নাম্বার আমার বইটা পুরনো বই, মিলবে না। আমি যেটা বলছি এই ওয়ার্কআউট এক্সাম্পল 1 কত পেজে আছে রে? থিওরেমের দেখ প্রুফের পরেই আছে। কত পেজ? আমার বইয়ে 42 পেজ দেখাচ্ছে, 42 বলছি 84 পেজ। তোদের ওটা মিলবে না। এখানে থিওরেম প্রুফ করা আছে, দেখবি হচ্ছে তার আগেই, ওয়ার্কআউট এক্সাম্পল 1 শুরু হওয়ার আগেই। কত নম্বর পেজ তোদের? পেয়েছিস? একটা 97 পেজে একটা ওয়ার্কড এক্সাম্পল রয়েছে। হ্যাঁ সেটা কি আছে? টু ইউনিফর্ম রড হ্যাঁ each of weight W and length A are freely joined at A, এটা আছে অঙ্কটা? হ্যাঁ এটাই আছে। and passes over a smooth peg of same level, এটা আছে। from A এটা বলা আছে a weight W dash is suspended so that the position of equilibrium, the inclination theta of the rod to the horizon is given by cos cube theta equal to C দিয়ে একটা আমাদের এক্সপ্রেশন আছে না? হ্যাঁ স্যার। ওটা কত নম্বর পেজ বললি? 97? 97 পেজ 97। ঠিক আছে স্যার। এই আমি যেগুলো যেটা বলবো এখানে ওয়ার্কড আউট এক্সাম্পলে যেটা প্রথমে এক্সাম্পলে যেগুলো করে দেওয়া আছে সেগুলোর কথা বলছি। একের অঙ্কটা একটা সিঙ্গেল স্টার দে উদাহরণের, ঠিক আছে তো? তারপরের পেজেই দেখ আর একটা অঙ্ক আছে, একটা দেখ হচ্ছে ট্রায়াঙ্গেল শেপের জিনিস আছে, আইসোস্কেল ট্রায়াঙ্গেল ল্যামিন, ট্রায়াঙ্গুলার ল্যামিন আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইটা দিয়ে হচ্ছে দুইয়েরটাও একটা স্টার। আচ্ছা 3 দরকার নেই, চারেরটা সিঙ্গেল স্টার, 5 দরকার নেই। আচ্ছা তারপরে দেখ আবার দেখ হচ্ছে এক্সাম্পল 1 হয়ে গেছে, ঠিক আছে তো? এ ফ্রেমওয়ার্ক রেস্টিং অন পেগস বলে একটা কলাম আছে, দেখেছিস? তারপরের পেজে একটা ট্রায়াঙ্গেল শেপের মধ্যে সার্কেলের অঙ্ক আছে, বলে টু ইকুয়াল রড ইচ অফ ওয়েট WL এন্ড লেন্থ L আর হিঞ্জ টুগেদার। এই অঙ্কটা পেয়েছিস? কত নম্বর পেজ আছে? তারপরে দেখ আবার ওয়ার্কড আউট এক্সাম্পল 1 শুরু হয়েছে 102 পেজে। তাহলে পেজ নাম্বার 102 এই পেজে লক্ষ্য করে দেখ ওই ধরনের একটা ট্রায়াঙ্গুলার শেপ আছে, মধ্যে একটা সার্কেল আছে, তাই না? সিলিন্ডার আছে এখানে। কি বলেছে? টু ইকুয়াল রড ইচ অফ ওয়েট WL and length L are hinged together and placed symmetrically over a smooth horizontal cylindrical peg of radius R, ঠিক আছে তো? Then the lower end are tied together by a string and a rod are left at the same inclination phi to the horizon. Find the tension in the string. এটা কিছু একটা বলেছে। And if the string is slack so that a phi satisfies the equation, কিছু একটা বলা আছে। দেখেন এই যে ওয়ার্কড আউট এক্সাম্পল গুলো 102 পেজের, সেটা একেরটা একটা স্টার, দুইয়েরটা দুটো স্টার। দুইয়েরটা দেখবে হচ্ছে এটা রম্বাস টাইপের আছে না? রম্বাস এ পয়েন্ট থেকে ঝোলানো রয়েছে আর নিচে একটা W ড্যাশ ওয়েট রয়েছে, আছে? 4 equal rods each of weight W, ঠিক আছে তো? ফর্ম এ রম্বাস ABCD আছে না? দুইয়ের অঙ্কটা এটা করবি। 3 4 দরকার নেই। 5 অঙ্কটা একটা স্টার, 6 7 দরকার নেই। 8 অঙ্কটা দেখ এখানে এখনো এক্সাম্পলেই আছে, 8 অঙ্কটা দুটো স্টার। একটা দেখেছে পেন্টাগন আছে, 5 ওয়েটলেস রড, ওয়েটলেস বলেছে, রড ফর্ম এ রেগুলার পেন্টাগন ABCDE আছে। এই অঙ্কটা কত নম্বর পেজ? এটা 8 অঙ্কটা এক্সাম্পল রড ফর্মিং এ পেন্টাগন। হ্যাঁ 108 এটা আছে পেজ নাম্বার 108। 9 নম্বর অঙ্কটাও ডবল স্টার, দেখবি এটা হেক্সাগনের অঙ্ক আছে।
9 আর 10 দুটোই হেক্সাগন, এগুলো 10-এর উদাহরণ, এগুলো উদাহরণ চলছে। ডাবল স্টার 11 ডবল স্টার 12 13 এগুলো দরকার নেই। আবার 1 2 আরম্ভ হয়েছে, এগুলো দরকার নেই, এগুলো সব বাদ দিয়ে, সব বাদ দিয়ে। এইবার চলে আই তোর হচ্ছে এক্সাম্পল মানে এক্সারসাইজ যেটা, তাহলে এইটা এগুলো গেল, এগুলো পেলি, এগুলো উদাহরণের এতগুলো অঙ্ক হয়ে গেল, আমি সব বলে দিয়েছি কোনটা কি করতে হবে। এরপরে চলে আয় এই যে এই উদাহরণটা কত নম্বর, এক্সারসাইজটা কত নম্বর পেজে আরম্ভ হয়েছে রে? 124। 124 পেজে। 124 পেজে এবার পরপর নাম্বার গুলো বলে দিচ্ছি। হ্যাঁ, এই অঙ্কটা একের অঙ্কটাতে এটা আছে 2 equal rods AB and AC of length 2B, এটা আছে না, freely joint at A, এটা হচ্ছে দুটো স্টার। 2 এর অঙ্কটা দুটো স্টার। 3 এর অঙ্কটা স্মুথ সিলিন্ডার এরিয়া, এটা হচ্ছে, এটা একটা স্টার। 4 এরটা একটা স্টার, 5 এরটা একটা স্টার, 6 একটা স্টার, 7 তিনটে স্টার দিলাম। এগুলো ভালো অঙ্ক, বুঝলি তো? আট একটা স্টার, 9 একটা স্টার, 10 একটা স্টার, 11 ডবল স্টার। বারো 13 14 15 এগুলো সব 12 একটা স্টার, 13 একটা, 14 15 16 একটা, 17 একটা, 18 19 20 21 এসব করতে হবে। একই রকম অঙ্ক, এত ভাবার দরকার নেই, 19 ভাববি না যে এতগুলো সব অঙ্ক আলাদা আলাদা। 19 20 21 সব করতে হবে। 23 একটা স্টার, 24 এটা পারলে করিস, 25 এরটাও তাই পারিস করি, 26 এরটাও তাই পারিস করি, 27 এরটাও, 27 28 যদি পারিস তো করবি, 29 স্টার, 30 31 32 তিনটে স্টার, 29 30 31। এরপরে এবার মিসলেনিয়াসের 10, এরপরে যদি মিসলেনিয়াসের 10 একটা অঙ্ক আছে হেক্সাগনের, ওটা করি, আর না করলেও হলো। অনেকগুলো অঙ্ক, কিন্তু অনেকগুলো অঙ্ক হলেও এখানে দেখে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু এতগুলো মিলে মোটামুটি 5-6 রকমের প্যাটার্নের অঙ্ক হবে, 5 to 6 একই রকম ভাবে সব অঙ্ক হয়, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকগুলো, অঙ্কের সংখ্যা বেশি, বাট প্যাটার্ন থিওরেম একটা আর 5-6 রকমের অঙ্ক। ভার্চুয়াল ওয়ার্কের অঙ্ক মোর অর লেস সবই একই রকম ভাবে, হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ক্যালকুলেশনের একটু সমস্যা হতে পারে, একটু বড় ছোট ক্যালকুলেশন হতে পারে, তাছাড়া ভার্চুয়াল ওয়ার্কের অঙ্ক সব মোটামুটি একরকম। বোঝা গেল? আমি
একটা দুটো অঙ্ক বলি, তাহলে দেখ বুঝতে পারবি যে ঘটনাগুলো কেমন হচ্ছে, ভার্চুয়াল ওয়ার্ক ইউজ করে আমি কিভাবে অঙ্ক করব। আমি প্রথম একদম একের অঙ্কটা দিয়েই শুরু করি। একের অঙ্কটা দেখ কি বলেছে, টু ইকুয়াল ইউনিফর্ম রডস এবি and AC of length 2b are freely joined at A and raised on a smooth vertical circle of radius A. Show that if 2 theta be the angle between them, then ওইটা হবে। বোঝা গেল? একদম এক্সারসাইজের একের অঙ্কটা। একটা রড আছে বুঝলি, এটা সার্কেল আছে, সার্কেল অফ রেডিয়াস এ, এরকম, এটা এই রেডিয়াসের সার্কেল। এইবার দুটো রড জয়েন করে না ফ্রিলি, দুটো রড, এটা হচ্ছে সেন্টার, দুটো রড না জয়েন করে না এখানে আটকানো রয়েছে। এই একটা, এটা রড, বাঁকা রড না, একদম স্ট্রেট রড, ঠিক আছে, এটা বাঁকা চোরা রড, দুটোর লেন্থ সমান এবং সিমেট্রিক্যাল ভাবে আটকানো রয়েছে একদম। এর ওপরে এটা পড়ে রয়েছে, এটা সার্কেল অফ রেডিয়াস এ, ভেবে দেখ এটা সার্কেল অফ রেডিয়াস এ রয়েছে, দুটো রড ওইরকম ভাবে পড়ে রয়েছে, সমান লেন্থের রড, ইকুয়াল লেন্থের রড, ঠিক আছে। তো দুটো রড এর ইকুয়াল লেন্থের রড আছে, এরকম ভাবে আমার পড়ে রয়েছে। আর একটু নিচে নামিয়ে দিয়ে রডটা একটু বড় করে দিয়ে যত বড়, এইখান থেকে এই রেডিয়াসটা চেয়ে এই অ্যাঙ্গেলটা বলা আছে 2 থিটা, বুঝলি তো, রড দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল না, তাহলে দেখ এটা যদি রড হয় তাহলে এটা ট্যানজেন্ট হয়ে যাবে, টাচ করবে যেখানে ট্যানজেন্ট, তাহলে এটা পারপেন্ডিকুলার হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, তাই তো। রড যেহেতু সার্কেলকে টাচ করেছে, দেয়ারফর রডটা ট্যানজেন্ট হবে। আমি যদি এ পয়েন্টটা বলা যায়, এ হচ্ছে ভার্টিক্যাল, এই পয়েন্টটা, এটা এবি একটা রড, এসি একটা রড, এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 2b, এটা বলা আছে। রেডিয়াস, এটা যদি ও পয়েন্টটা ধরি, ও পয়েন্টটাতে, আর এটা যে এটা যে ই পয়েন্ট হয়, আর এটা যে ডি পয়েন্ট হয়, যাই নেবে ডিই, এগুলো রেডিয়াস, মানে হচ্ছে ও ই ইকুয়াল টু ও ডি সমান হচ্ছে ই। ও হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল, যে সার্কেল এর উপর রডটা পড়ে রয়েছে সেই সার্কেলের হচ্ছে সেন্টার, বোঝা গেল? আচ্ছা, এই রডটা রয়েছে, রডের তো দুটো ওয়েট আছে, দুটো রডের দুটো ওয়েট আছে, রডের ওয়েট কি করবে, রডের যে মিডল পয়েন্ট, তাহলে এই যে রড, এটা 2b লেন্থ, তাহলে 2b লেন্থের ঠিক মিড পয়েন্ট যেটা হবে, এইখান থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এখানে 2b লেন্থের যে মিড পয়েন্ট হবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, এটা ডব্লিউ ওয়েট অ্যাক্ট করবে, এটা ডব্লিউ ওয়েট। তাহলে ডব্লিউ ওয়েটটা কি অ্যাক্ট করবে, ডব্লিউ ওয়েটটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যাক্ট করবে, তাই তো। তাহলে ডব্লিউ ওয়েটটা যে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যাক্ট করছে, তাহলে এবার ডব্লিউ, এই যে এবার লক্ষ্য করে দেখ টোটাল যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটা এই অবস্থায় ইকুইলিব্রিয়ামে রয়েছে। এই সিস্টেমটা যদি এই অবস্থায় ইকুইলিব্রিয়ামে থাকে, হ্যাঁ, এই সিস্টেমটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। এবার যদি একে স্লাইটলি ডিসপ্লেস করি, আমাকে এখানে বল এই ডিসপ্লেসমেন্ট হলে কেমন ডিসপ্লেসমেন্ট হবে, এই ভার্টিক্যাল প্লেনে ডিসপ্লেসমেন্ট হতে হবে। ভার্টিক্যাল প্লেনের ডিসপ্লেসমেন্ট কিভাবে হতে পারে আমাকে একটু বল। ভার্টিক্যাল প্লেনে ডিসপ্লেসমেন্ট হলে আমার এ পয়েন্টটা হচ্ছে ফ্রিলি মুভ করে, এ পয়েন্টে হিঞ্জ করা আছে, দেখ বলে টু ইকুয়াল ইউনিফর্ম ডটস এবি এন্ড এসি লেন্থ 2a 2b আর ফ্রিলি জয়েন্ট এট দ্য পয়েন্ট ই, তাহলে এ পয়েন্টটা ফ্রি, তাহলে এবং হচ্ছে ওই সার্কেল অফ রেডিয়াস এ, ও সেন্টার অ্যাট ও রেডিয়াস এ যেটা, সেই সার্কেলটা ভার্টিক্যাল রয়েছে, ভার্টিক্যাল সার্কেল, তার উপর রড দুটো ফ্রিলি বসানো রয়েছে। এবার যদি আমি কোনো ডিসপ্লেসমেন্ট দিই এই ভার্টিক্যাল প্লেনে, ফোর্স যে প্লেনে অ্যাক্ট করছে, ফোর্স বলতে এখানে ডব্লিউ ছাড়া আর কিছু নেই, ডব্লিউ যে প্লেনে অ্যাক্ট করছে তার মানে ভার্টিক্যাল প্লেনে, ভার্টিক্যাল প্লেনে যদি আমাকে ডিসপ্লেসমেন্ট করতে হয় তাহলে কেমন ভাবে ডিসপ্লেসমেন্ট হতে পারে আমাকে একটু বলতো, বলতে পারবি? ভার্টিক্যাল প্লেনে যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা কতটুকু হবে? হ্যাঁ, কোন বরাবর হবে, কতটুকু না কোন বরাবর?
আমাকে তো ডিসপ্লেসমেন্ট করতে হবে। দেখ সার্কেলটা কি বলেছে, সার্কেল অফ রেডিয়াসে রেস্ট অন কে ফ্রিলি মুভ করতে পারবে, রড দুটো ফ্রিলি জয়েন্ট আছে, রেস্ট অন এ স্মুথ ভার্টিক্যাল সার্কেল অফ রেডিয়াসে, তাহলে রেস্ট কার উপর রেস্ট আছে, যার উপর রেস্ট আছে সেটা মুভ করবে না। আমি যদি একটা জিনিসকে সিস্টেমকে ছাদ থেকে ঝুলিয়ে রাখি, ছাদটা মুভ করবে না, মুভ করতে যেটা যেটা ঝুলিয়ে রাখা হয়েছে সেটা মুভ করতে পারে। আমি টেবিলের ওপর কোন একটা জিনিস সিস্টেমকে বসিয়ে রেখেছি, টেবিলটাই মুভ করে দেবো, ব্যাপারটা এটা হবে না। আমার যেহেতু সার্কেলের ওপর রেস্ট আছে রড দুটো, তাহলে মুভ হলে রড দুটোর হবে। রড দুটো এই ভার্টিক্যাল প্লেনে কেমন মুভ হতে পারে, ধর কেমন হতে পারে, আমি যদি যে ভার্টেক্স, এ পয়েন্টে যে ভার্টেক্স, এই যে ভার্টেক্স, এটা যদি সামান্য নিচের দিকে চেপে দিই, তাহলে কি হতে পারে, এইটা যে এই যে সার্কেলের ওপর এটা যে এইরকম পজিশনে ছিল, আমি যদি এই পয়েন্টটাকে চেপে দিই, এইটা এদিকে এটা নিচে নেমে যাবে, আর এটা কি আরো রডটা আরো ছড়িয়ে যাবে, এইটুকু হতে পারে। মুভমেন্ট এরকম হতে পারে। আমি যদি কি করি, এ পয়েন্টকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড সামান্য প্রেস করি, সেই প্রেস করলে দেখ এ পয়েন্টটা তো ফ্লেক্সিবল, রড দুটো ছড়িয়ে যাবে, এ পয়েন্টটা নিচে নেওয়ার জন্য রডের দুটো অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেলটা, টু থিটা অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। তাহলে ডিসপ্লেসমেন্ট হলে ওই ভার্টিক্যাল প্লেনে ওই রকম ভাবে ডিসপ্লেসমেন্ট হতে পারে। ঠিক আছে, দেখ ভার্টিক্যাল প্লেনে ওই রকম ভাবে ডিসপ্লেসমেন্ট হতে পারে। এইবার দেখ আমার তো তাহলে কি হবে, ভার্চুয়াল ওয়ার্ক করতে গেলে ফোর্স যে বরাবর অ্যাক্ট করছে সেই বরাবর ডিসপ্লেসমেন্ট গুলো বার করতে হবে। এখানে ফোর্স বলতে দুটো রডের ওয়েট ছাড়া আর কিচ্ছু নেই, এখানে ফোর্স বলতে দুটো রডের ওয়েট ছাড়া আর কিছু নেই, তাই তো। দুটো রডের যেহেতু ওয়েট অ্যাক্ট করছে, আমি দেখে নিয়েছি মিড পয়েন্ট অফ দ্য রডস দিয়ে অ্যাক্ট করবে। আচ্ছা, এই দুটোকে কম্বাইন করে আমি বলতে পারি এইখানে এই দুটোতে সেম হরাইজন্টাল লাইনে থাকবে, তাহলে এইখানে যদি একটা পয়েন্ট আমি জি ধরি, এই যে এটা পয়েন্টটা ও, এই পয়েন্টটা ও, আর এইখানে যে একটা পয়েন্ট জি ধরি, তাহলে 2W অ্যাক্ট করবে জি পয়েন্ট দিয়ে এখানে, ইফ দিস পয়েন্ট ইজ জি, আর এই পয়েন্টটা জি, তাহলে ও জিটা তোকে বার করতে হবে। ঠিক আছে, দেখ ও পয়েন্টটা ইজ ফিক্সড, সার্কেলটা ফিক্সড মানে ও পয়েন্টটা ফিক্সড। সর্বদা অরিজিন কোনটা চুজ করব সেটা আমাকে ভাবতে হবে, ডিসটেন্স মাপতে হবে, তো ডিসপ্লেসমেন্ট মাপতে হবে, ডিসপ্লেসমেন্ট মাপতে গেলে এই টোটাল সিস্টেমে ফিক্সড পয়েন্ট কে ভাবতে হবে, ফিক্সড পয়েন্ট। প্রথম এখানে কতগুলো রুলস আছে, আমি টোটাল একটা সিস্টেমে যখন অঙ্ক করব এই ধরনের, তাহলে আমাকে ডিসপ্লেসমেন্ট গুলো মাপতে হবে। ডিসপ্লেসমেন্ট অলওয়েজ মাপা হবে কোনো ফিক্সড পয়েন্ট থেকে অথবা ফিক্সড লাইন থেকে, ফিক্সড পয়েন্ট অথবা ফিক্সড লাইন। তাহলে আমাকে টোটাল সিস্টেমে ফিক্সড পয়েন্ট বা ফিক্সড লাইন কিছু না কিছু একটা বার করতে হবে। দেখ এ পয়েন্টটাকে যদি সামান্য চাপ দিই, সব পয়েন্টগুলো বিভিন্ন চেঞ্জ হবে এক্সেপ্ট অরিজিন মানে সেন্টার অফ দ্য সার্কেল, প্রতিটা পয়েন্ট। কারণ দেখ এই ভার্টেক্সটা নিচে নেমে যাবে, ভার্টেক্সটা নিচে নেমে গেলে এই ডি পয়েন্টে টাচ করেছে, টাচ পয়েন্টটা অন্য জায়গায় চলে আসবে, এ বি পয়েন্ট সরে যাবে, সি পয়েন্ট সরে যাবে, এ পয়েন্ট, সব পয়েন্টগুলো মুভ করবে এক্সেপ্ট দ্য পয়েন্ট ও, center of the circle. Therefore center of the circle, here center of the circle is a fixed point. Therefore আমি যেখানে যা ডিসপ্লেসমেন্ট মাপবো বা যাই মাপি না কেন সেটা ও পয়েন্টের সাপেক্ষে মাপতে হবে। আমার W8 অ্যাক্ট করছিল মিড পয়েন্ট অফ দ্য রড এবি বরাবর, আর একটা W8 অ্যাক্ট করছিল মিড পয়েন্ট অফ দ্য রড এসি বরাবর, তাদের যে টোটাল ওয়েটটা অ্যাক্ট করবে তাহলে কম্বাইন করলাম জি বরাবর, ওজিটা মাপতে হবে। এখন ওজিটা যেহেতু একটা সিমেট্রিক্যাল পজিশনে রয়েছে, ওজি ভার্টিক্যালি একদম ডাউনওয়ার্ড, ভার্টিক্যালি একদম ভার্টিক্যাল বরাবর, ও থেকে ভার্টিক্যাল বরাবর হবে। আমরা ওজি দূরত্বটুকু মাপলেই তাহলে হচ্ছে ফোর্স ইনটু ওজি ডিসপ্লেসমেন্ট কত, দূরত্ব কোথায় মাপি তারপরে ডিসপ্লেসমেন্ট বার করে নিতে পারবো। ওজিটা বার করতে হবে, ওজি বার করা খুব কঠিন কাজ নয়, কারণ হচ্ছে এই অ্যাঙ্গেল থিটা গিভেন, এই অ্যাঙ্গেল বা এই অ্যাঙ্গেল যে কোনো অ্যাঙ্গেল থিটা গিভেন, যে কোনো একটা ট্রায়াঙ্গেল থেকে করবি তাহলেই তো চলে আসবে। যদি ওই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে লক্ষ্য করে দেখ এই রেডিয়াসটা এ আছে, তাহলে ও এ পেয়ে যাবি। ঠিক আছে, তুই দেখো লিখতে ও এ বাই হচ্ছে ওডি, এই যে ও এ বাই ওডি, এই অ্যাঙ্গেলটা এই থিটা হয়, তাহলে ও এ বাই ওডি, তাহলে এটা হবে কোসেক থিটা। কারণ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ও এ বাই ওডি দিস ইজ কোসেক থিটা, হবে না? তাহলে ও এ সমান তুই পেয়ে যাবি, ও এ সমান পাবি ওডি, ওডি মানে এ কোসেক থিটা, এ কোসেক থিটা।
আবার লক্ষ্য করে দেখ, এইটা যদি এটা মিড পয়েন্ট অফ দ্য রড, কোনো যদি ডি ড্যাশ আর ই ড্যাশ নাম দেয়া থাকে, তাহলে এইটা থেকে এই পয়েন্ট হচ্ছে জি নাম দিয়েছে, এই পয়েন্টটা ইজ জি, এই যে এই পয়েন্টটা যেখান থেকে হচ্ছে ওয়েট ট্যাক্ট করছে, এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে দেখ ওই ট্রায়াঙ্গেল, এইটা পেলাম কোন ট্রায়াঙ্গেল থেকে বলতো, হচ্ছে ও মানে এডিও এই ট্রায়াঙ্গেল থেকে এই জিনিসটা পেয়ে গেলাম। আবার এইটা পাবো হচ্ছে এ জি ডি ড্যাশ এই ট্রায়াঙ্গেল থেকে। এটা দিস পয়েন্ট ইজ এ, দিস পয়েন্ট ইজ জি, আর দিস পয়েন্ট ইজ ডি ড্যাশ, এ জি ডি ড্যাশ এই ট্রায়াঙ্গেল থেকে। এই ট্রায়াঙ্গেল থেকে দেখ হচ্ছে আমি কি পাই, এই ট্রায়াঙ্গেল থেকে পাই হচ্ছে এ জি বাই এ ডি ড্যাশ। দেখ এ জি বাই এ ডি ড্যাশ মানে হচ্ছে cos থিটা। এজি এই অ্যাঙ্গেলটা থিটা, এজি মানে এই ভার্টিক্যাল লাইনটা, এডি ড্যাশ মানে হচ্ছে এই অতিভুজটা, দেওয়ার পর এইটা থিটা হলে cos থিটা। তাহলে এজি সমান আমি কি পেয়ে যাবো, এডি ড্যাশ। এডি ড্যাশ মানে কত বলতো, বি cos থিটা। এডি ড্যাশ মানে হচ্ছে বি, এডি ড্যাশ মানে বি, কারণ হচ্ছে টোটাল লেন্থ হচ্ছে 2b, রডের টোটাল লেন্থ হচ্ছে 2b। তাহলে এজি পেলাম আর হচ্ছে ও এ পেলাম, তাহলে ওজি পেয়ে যাব। ওজি সমান হচ্ছে এই এজি মাইনাস ও এ। এজির মান কত, এজির মান মানে এ কোসেক থিটা, না এজি সরি, এজির মান হচ্ছে বি কস থিটা মাইনাস এ কোসেক। তাহলে ওজিটা পেয়ে গেলাম। তাহলে ফিক্স পয়েন্ট ও থেকে যেখানে আমার টোটাল ওয়েট ট্যাক করছে তার দূরত্ব আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এই জিনিসটা। তাহলে ওজি মাপা হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, ওজি মাপা হচ্ছে কোন বরাবর, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। ও থেকে জি এর যে দূরত্ব কোন দিকে, ও থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস মেপেছে। আচ্ছা ওয়েট দুটো অ্যাক্ট করছে কোন বরাবর, ডব্লিউ ডব্লিউ দুটো ডব্লিউ যে অ্যাক্ট করছে, ডব্লিউ দি দা ওয়েট অফ ইচ রড, 2 ডব্লিউ অ্যাক্ট করছে কোন বরাবর, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। ঠিক আছে তো, তাহলে ফোর্স অ্যাক্ট করছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ডিসটেন্স হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট কিন্তু এক নয়, ও এন্ড জি এর দূরত্ব হচ্ছে এইটা ওজি, এটা যে বি cos থিটা। তাহলে ডিসপ্লেসমেন্টটা কি হবে, ডেল্টা অফ ওজি, ডিসপ্লেসমেন্টটা হয় ডেল্টা অফ ওজি। দূরত্ব যদি ওইটা হয় তাহলে ডিসপ্লেসমেন্ট কত, তাহলে একটা পয়েন্টের কোঅর্ডিনেট এক্স যদি হয়, তাহলে এক্স কমা ওয়াই হলে তার সেটা ডিসপ্লেসড হয়ে পজিশনে চলে গেলে এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা হয়, তাহলে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্টটা কত, ডেল্টা অফ এক্স। এক্স কমা ওয়াই যদি পয়েন্ট হয় তাহলে ডেল্টা এক্স এন্ড ডেল্টা ওয়াই ডিসপ্লেসমেন্ট। আমি দেখতে পাচ্ছি ওজির পয়েন্টের যে দূরত্ব সেটা হচ্ছে ওজি, তাহলে ডেল্টা ওজি ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে অ্যাকচুয়ালি টোটাল যে ভার্চুয়াল ওয়ার্ক হবে, অ্যাকচুয়ালি টুয়াইস ডব্লিউ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, তার ডিসপ্লেসমেন্ট এটা। তাহলে এটাও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, দূরত্বও মেপেছি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, যেহেতু সেম ডিরেকশন দিস পজিটিভই হবে। তাহলে দিস ইনটু দিস 2w into delta og, this is the total virtual work done and which is equal to 0. বোঝা গেল, এইটা হবে। তাহলে এখানে তার মানে ডব্লিউ তার মানে অ্যাকচুয়ালি ডেল্টা ও জি 0, আর কিছু না, ভার্চুয়াল ওয়ার্ক ডান, টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান যদি বলি সেইটা হবে 2i is w ডেল্টা ও জি, ডেল্টা অফ ও জি, দিস ইজ দ্য ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ডান। দিস ইজ 0, দিস ইজ 0 মানে ডেল্টা ও জি 0, কারণ 2w তো 0 হবে না, ওয়েট তো রয়েছে। ডেল্টা ও জি মানে দিস, তাহলে ডেল্টা অফ বি cos থিটা মাইনাস এ কোসেক থিটা, দিস ইজ অ্যাকচুয়ালি 0। যদি 0 হয় তাহলে হচ্ছে বি cos থিটা, এটা হচ্ছে sin থিটা মাইনাস sin থিটা ইনটু ডেল্টা থিটা মাইনাস এ কোসেক থিটার ডেরিভেটিভ কত রে, কোসেক থিটা কত হয়, কোসেক থিটার ডেরিভেটিভ কত, এটা মানে ডেরিভেটিভ করছি, কোসেক থিটার ডেরিভেটিভ কত, কোসেক থিটা মাইনাস মাইনাস কোসেক থিটা থিটা কট থিটা পুরোটা ইনটু ডি থিটা, দিস ইজ 0। তাহলে এটা হবে। এবার দেখাচ্ছে ডেল্টা থিটা আরবিট্রারি, ডেল্টা থিটা দিয়ে ভাগ করে দেওয়া যাবে, দেওয়ার পর মাইনাস বি সাইন থিটা প্লাস এ কোসেক থিটা কট থিটা, দিস ইজ 0।
তার মানে আমি বলতে পারি এ কোসেক থিটাকে লেখা যায় cos থিটা বাই সাইন থিটা, এই সরি 1 বাই সাইন থিটা, আর cot থিটাকে লেখা যায় cos থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু b সাইন থিটা। সাইন থিটা দিয়ে গুণ করে দেয় যে a cos থিটা ইকুয়াল টু b সাইন কিউব থিটা, আছে না? ওই যে b সাইন কিউব থিটা ইকুয়াল টু এটা আছে, b সাইন কিউব থিটা ইকুয়াল টু a cos থিটা। তাহলে থিটা কোত্থেকে পাবো? এই রিলেশন। টোটাল অঙ্কটার মধ্যে কিছু নেই, অঙ্কটার কনসেপ্টটা যদি আমি জানি যে এইভাবে করতে হবে, তাহলে আমার ওজিটা বার করা ছাড়া আর কিছু নেই। আর ওজি বার করা মানে একটা জিওমেট্রি ক্যালকুলেশন করা বা ত্রিকোণমিতির ক্যালকুলেশন করা, যেটা 9 10 করেছি। টোটাল এই ভার্চুয়াল ওয়ার্ক ডানের অঙ্কে আমার এই সেম ভাবেই সব অঙ্ক হবে। ফোর্স গুলো কোথায় অ্যাক্ট করছে দেখতে হবে, কোন বরাবর অ্যাক্ট করছে 1 নম্বর, এন্ড ওই যে কিছু জিওমেট্রিক এন্ড ত্রিকোণমিতিক্যাল ক্যালকুলেশন করে ওই দূরত্বগুলো মাপতে হবে, দেন অঙ্কগুলো করতে হবে। এটা আমি একটা অঙ্ক বললাম, এইরকম অনেক অঙ্ক করা যাবে, ঠিক আছে? যে কোনো অঙ্ক করা যাবে। আমি একটা একটু অন্যরকম অঙ্ক, সোজা অঙ্ক দেখি, মানে এই অঙ্কটা তাও বলবো প্রথমের অঙ্ক হলো এটা একটু অন্যরকম, কারণ এটা সিস্টেমটা অন্যরকম। আমি দেখছি অন্য একটা অঙ্ক দেখি, দাঁড়া, রেক্টেঙ্গুলার রড ফডের অঙ্কগুলো দেখি, এই রড বলছি, রম্বাস টম্বাসের অঙ্কগুলো দেখি, সেগুলো কি এমন একটু সোজা অঙ্ক দেখছি। হ্যাঁ, দুইয়ের অঙ্কটা কঠিন আছে, হ্যাঁ দুইয়ের অঙ্কটা আমি এখন দেখছি না, 1 2 বরং তুলনামূলক কঠিন। তিনের অঙ্কটা নিজে করবি, হ্যাঁ তিনের অঙ্কটা খুবই ভালো অঙ্ক। এটা সোজা অঙ্ক করছি। এই 12 অঙ্কটা দেখ, a 4 equal heavy uniform rod each of weight W are freely joined from one joined to form a rhombus ABCD and is suspended by the joint A, and a light rod connects the middle points of AB and AD so that the rhombus cannot collapse. Prove that the thrust on the light rod is 4W tan alpha, where the angles BAC equal to alpha. বোঝা গেল? এই অঙ্কটা করছি 12 নম্বর অঙ্কটা। এটা ABCD একটা রম্বাস ফর্ম করেছে, এ পয়েন্ট থেকে হচ্ছে ঝোলানো রয়েছে সাসপেন্ডেড ফ্রম দ্য পয়েন্ট এ। ব্যাপারটা অঙ্কটা এরকম। এইরকম রয়েছে ABCD। ABCD রম্বাস, তার মধ্যে কি বলেছে, এ পয়েন্ট থেকে ঝোলানো রয়েছে AB and AD, হ্যাঁ মিড পয়েন্টে একটা রড দেয়া রয়েছে। দেখ এরকম ভাবে যদি ফ্রিলি জয়েন্ট থেকে কোলাপস করে যাবে, স্ট্রেট লাইন হয়ে যাবে। কিন্তু এখানে কি করেছে, এর মিড পয়েন্ট, আমি বলছিলাম যে আটকাতে গেলে রড দিতে হবে, স্ট্রিং দিলে এসি কে আটকাতে হবে, এই মিড পয়েন্টে না একটা রড দিয়ে আটকে দিয়েছিস, এইখানে বরাবর না মিড পয়েন্ট বরাবর একটা রড আটকানো রয়েছে। রড যদি আটকানো থাকে, রডটা সর্বদা কি হয়, দুই দিকে ঠেলে রাখে। রডটা কি করে, সর্বদা দুই দিকে তাকে ঠেলে রাখবে, তাই তো? এইবার দেখ আর একটা জিনিস বলা আছে,
বিএসি ইকাল টু আলফা, বিএসি মানে কোনটা, এটা বিএসি মানে এই ভার্টিক্যাল লাইন, এসি ভার্টিক্যাল হবে, বুঝলি তো? এসি লাইনটা কি হবে, এসি লাইনটা হচ্ছে ভার্টিক্যাল হবে, দিস অ্যাঙ্গেল ইজ আলফা। আরে চারটে যে রড, প্রতিটা রডের ওয়েট ডব্লিউ ধর, প্রতিটা রডের ওয়েট ডব্লিউ ধর, এই যে চারটে রডের যে টোটাল ওয়েট, তাহলে কি হবে, এইভাবে সে রম্বস ফর্ম করে রয়েছে, একটা রড দিয়ে আটকানো রয়েছে, হ্যাঁ, রড ধর হচ্ছে এটা পিকিউ নাম দিলাম, রডটা পিকিউ রড, তার মিড পয়েন্ট এবি আর এডির মিড পয়েন্টে পিকিউ রড দিয়ে আটকানো রয়েছে। এইবার এই অ্যাঙ্গেলটা বিএসি অ্যাঙ্গেলটা আলফা বলা আছে। প্রতিটা রডের ওয়েট যদি ডব্লিউ ধরি, তাহলে চারটে রডের টোটাল ওয়েট কত, 4W। আচ্ছা এই 4Wটা কোথা দিয়ে অ্যাক্ট করবে বলতো, টোটাল ওয়েটটা, এটা তো একটা সিস্টেম ফর্ম করেছে, তাহলে তার একটা সিজি থাকবে, সেই সিজিটা অ্যাকচুয়ালি এইখানে এই পয়েন্টে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড 4W অ্যাক্ট করবে, এই পয়েন্টটা হচ্ছে জি, কি তাই না, কি বোঝা যাচ্ছে? অ্যাকচুয়ালি যদি আলাদা আলাদা ভাবি, এবির মিড পয়েন্ট পি দিয়ে অ্যাক্ট করবে ডব্লিউ, এডির মিড পয়েন্ট পি দিয়ে অ্যাক্ট করবে ডব্লিউ, বিসির মিড পয়েন্ট দিয়ে ডব্লিউ, এটা এই চারটে যেহেতু সিমেট্রিক্যাল ফর্মে, তাহলে টোটাল সিজিটা কোথায়, সব সর্বদা এইভাবে এই অঙ্কটার ক্ষেত্রে যেমন টোটাল ওয়েটটা একটা পয়েন্ট জি করা যাচ্ছে, সর্বদা এইভাবে সিজি না করেও করা যায়। আমি চারটে ওয়েট চারটে আলাদা আলাদা জায়গায় অ্যাড করালাম, তাহলে চারটে ডিস্টেন্স বার করতে হবে আলাদা আলাদা, সেটাও করা যাবে, সেক্ষেত্রে বেশি ঝামেলা হয়ে যাবে। যে ক্ষেত্রে টোটাল সিজিটা একটা বডি পেয়ে যাব, সেক্ষেত্রে টোটাল ওয়েটটা সিজি দিয়ে অ্যাড করিয়ে দেবো, তাহলে কি হবে, একটা ডিস্টেন্স বার করলে টোটাল অঙ্কটা হয়ে যাবে, বুঝা গেল? তার মানে আমার দরকার হচ্ছে এজি, দরকার এজি। ABCD রম্বস আছে সাসপেন্ডেড ফ্রম দ্য কর্নার এ, এন্ড সিন্স হচ্ছে BAC এটা আলফা বলা আছে, আমি ধরে নিলাম ওই দেওয়ার পর এই ভার্টিক্যালের সঙ্গে যে কোনো সাইড BAC আলফা হলে ওই DACও আলফা হবে, ভার্টিক্যাল লাইনের সঙ্গে সাইডগুলো আলফা অ্যাঙ্গেল করবে, টোটাল ওয়েট 4W টা অ্যাক্ট করবে হচ্ছে ওই ভার্টিক্যাল লাইন AC বা ডায়াগোনাল দুটোর ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে হচ্ছে 4G অ্যাক্ট করবে, ঠিক আছে তো? ডায়াগোনাল পয়েন্ট দিয়ে আমার হচ্ছে টোটাল ওয়েট 4W অ্যাক্ট করবে, কি বোঝা গেল? তাহলে আমার এখন ফিক্সড পয়েন্ট কোনটা, ফিক্সড পয়েন্ট বা ফিক্সড লাইন কোনটা আমাকে এখানে বার করতে হবে। এই সিস্টেমটাতে এ পয়েন্ট থেকে ঝোলানো রয়েছে, এবার বল সামান্য ডিসপ্লেস করি না করি ভার্টিক্যাল প্লেন বরাবর, ওয়েট যে বরাবর সেই বরাবর ডিসপ্লেস, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস বা আপওয়ার্ডস, মানে ভার্টিক্যাল মোশন হবে, আর কোনো মোশন হবে না। আমাকে এটা বল এখানে ফিক্সড পয়েন্ট কে বা ফিক্সড লাইন কে, যে কোনো একটা ফিক্সড পয়েন্ট বা ফিক্সড লাইন বার করলেই হয়ে যাবে। ফিক্সড পয়েন্টটা কে বা ফিক্সড লাইনটা কে? স্যার ফিক্সড লাইন কি এসি? এসি ফিক্সড লাইন আর ফিক্সড পয়েন্ট ফিক্সড পয়েন্ট এ পাবো। এসি ফিক্সড বলতে কি, এসি বলতে সি পয়েন্ট মুভ করে যেতে পারে, ভার্টিক্যালি ওপর নিচ হতে পারে, ঠিক আছে? আর ডিসপ্লেসমেন্ট মাপবো ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যাক্ট করছে সব ফোর্স গুলো, ওয়েট ছাড়া কিছু নেই, বেশিরভাগ অঙ্কেই ওয়েট ছাড়া কিছু থাকবে না, তাহলে ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যাক্ট করছে, তাহলে ডিসপ্লেসমেন্ট বা যাই হোক না কেন আমরা যে ভার্টিক্যাল যে দূরত্ব গুলো সব ভার্টিক্যালি মাপার চেষ্টা করব, তাহলে এ পয়েন্টটা ফিক্সড পয়েন্ট, এ পয়েন্ট থেকে আমি দূরত্ব গুলো মাপবো, তাহলে এ পয়েন্ট থেকে আমার 4W মানে ও এজি দরকার, পরিষ্কার ভাষায় এজি দরকার, আর কিছু নেই। আমি প্রতিটা রড রম্বস, তো রম্বসের প্রতিটা রড মানে এ বি বা হচ্ছে ইকুয়াল টু এ বি মানে সব এ বি সমান এডি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে সিডি, সবই যদি এ ধরি, প্রতিটা রডের দৈর্ঘ্য যদি এ ধরি, ঠিক আছে, সবগুলো দৈর্ঘ্য আমি এ ধরলাম, এ যদি আমি ধরে নিই তাহলে তা কি পাবো, এ বি সমান এ, এই সব যদি এ আমার ধরা থাকে, তাহলে দেখ আমার এইটা যদি আলফা হয় আমি পেয়ে যাব, তোর দেখ এটা পেয়ে যাচ্ছিস এজি বাই এবি, দিস ইজ অ্যাকচুয়ালি এই এজি নিয়েছি বাই এবি, এজি বাই এবি মানে হচ্ছে cos a,
তার মানে হচ্ছে এজিটা তুই পেয়ে যাবি হচ্ছে এ কস এ কস আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা, এ কস আলফা। তাহলে আমি যে টোটাল ওয়েটটা যেখানে অ্যাক্ট করছে সে ফিক্সড পয়েন্ট ইজ এ, যেখান থেকে ঝোলানো রয়েছে সেই পয়েন্ট হচ্ছে ফিক্সড পয়েন্ট। এই ফিক্সড পয়েন্ট থেকে যে দূরত্ব সেটা হচ্ছে আমি পেয়ে গেলাম হচ্ছে এজি হুইচ ইজ এ কস আলফা। তাহলে 4g অ্যাক্ট করছে এ কস আলফা দ্বারা। তাহলে তার জন্য যে ওয়ার্ক ডান হবে তাহলে 4g 4w ইনটু ডেল্টা অফ এজি, দিস ইজ দ্য ওয়ার্ক ডান। আচ্ছা, এখানে আরেকটা এক্সট্রা জিনিস রয়েছে, রড রয়েছে, রড দিয়ে এখানে আটকানো রয়েছে। রড যে ট্রেস প্রয়োগ করছে সেটা যদি টি ধরি, রড যে ট্রেস প্রয়োগ করছে মানে রড যে হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশনে যে ফোর্স প্রয়োগ করছে সেটা যদি টি ধরি, তাহলে সেই রডের যে ওয়ার্ক ডান হচ্ছে টি ইনটু ডেল্টা অফ পি কিউ, এটা হবে। কি বলে ডেল্টা পি কিউ কি জিনিস? অ্যাকচুয়ালি আমার তো ডিসপ্লেসমেন্ট হলে ভার্টিক্যাল মোশন, আমি সি পয়েন্টটাকে কি করতে ঠেলে ওপর দিকে তুলে দিতে পারি। ঠেলে যদি ওপর দিকে তুলে দিতে পারি, মানে ঠেলে ওপর দিকে যদি তুলি তাহলে পি কিউ এর যে দৈর্ঘ্য সেটা চেঞ্জ হতে পারে। লক্ষ্য করে দেখ, সি পয়েন্টটা যদি একটু ওপরে ওঠে, বি এন্ড ডি পয়েন্ট এদিকে সরে যাবে, পি এন্ড কিউ পয়েন্ট এদিকে সরে যাবে। তাহলে কি পি কিউ এর দৈর্ঘ্য যে সামান্য এক্সপ্যান্ড করবে, তাহলে ডেল্টা অফ হচ্ছে পি কিউ হবে টি ফোর্স and delta of PQ যে এক্সপানশনটা হবে। এগুলো সব ভাবছি, মানে অ্যাকচুয়ালি হচ্ছে না কেউ, এগুলো থেকে ভার্চুয়াল মানে কাল্পনিক অর্থে আমি ভাবছি যে এগুলো হচ্ছে। তাহলে টি ফোর্সের জন্য তাহলে এর জন্য ওয়ার্ক ডান এটা, আর টি যে টেস্ট তার জন্য ওয়ার্ক ডান হচ্ছে এটা। তাহলে তাই যদি হয় আমি যেটা বলেছিলাম রডের জন্য ওয়ার্ক ডান এটা আমি পজিটিভ ধরবো, আর স্ট্রিং এর জন্য ওয়ার্ক ডান আমি নেগেটিভ ধরবো। তাহলে এইটা প্লাস হবে এটার আগে, আর এটা প্লাস হবে না মাইনাস হবে? দেখ ডব্লু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, আমি ডিসটেন্স মেপেছি এ থেকে জি বরাবর, মানে এ ইজ দ্য ফিক্সড পয়েন্ট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে দিস ইজ অলসো প্লাস। এটা কখনো কখনো এটা কখন নেগেটিভ হবে জানিস? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডব্লু অ্যাক্ট করছে, ডিসটেন্স মেপেছি ওপর দিকে, এটা হবে ধরো যে টেবিলের ওপর বসানো আছে যে অঙ্কগুলো করব, সেক্ষেত্রে ডিসটেন্স দেখবি টেবিল থেকে উপর দিকে মাপতে হবে, আর ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ইন দ্যাট কেস সেগুলো নেগেটিভ হবে, দিস অ্যাকচুয়ালি জিরো। তার মধ্যে এজি পেয়ে গেছি, আমার পি কিউ লাগবে। পি কিউটা কত হবে? পি কিউটা কত হবে? মিড পয়েন্ট জয়েন করা আছে, পি কিউ সমান হচ্ছে বিজি হবে। এই যে এই পি এন্ড কিউ হচ্ছে মিড পয়েন্ট অফ এ বি এন্ড এডি, তাহলে পি কিউ সমান হচ্ছে হাফ অফ বিডি, হাফ অফ বিডি মানে হচ্ছে বিজি। অ্যাকচুয়ালি পি কিউ যদি আমি ভাবি ট্রায়াঙ্গেল থেকে হাফ অফ বিডি, হোয়াট ইজ হাফ অফ বিডি? মানে বিডি মানে হচ্ছে বিজি, তাহলে হচ্ছে পি কিউ সমান হচ্ছে বিজি পাবো, আর বিজি সমান পেয়ে যাব এটা আলফা এটা এ, তাহলে এখান থেকে একই ট্রায়াঙ্গেল থেকে বিজি বাই হচ্ছে এ বি, দিস ইজ অ্যাকচুয়ালি সাইন আলফা। তাহলে বিজি ইকুয়াল টু এ বি মানে হচ্ছে এ সাইন আলফা, তাহলে বিজি সমান পেয়ে যাবে পি কিউ সমান হচ্ছে এ সাইন আলফা পেয়ে যাবে। তো পি কিউ সমান এ সাইন আলফা বসিয়ে দে, তাহলে অ্যাকচুয়ালি তোর পেয়ে যাচ্ছিস এখানে 4w ডেল্টা অফ এজি, তাহলে ডেল্টা অফ এ কস আলফা প্লাস টি ইনটু ডেল্টা অফ হচ্ছে পি কিউ মানে এ সাইন আলফা, দিস ইজ অ্যাকচুয়ালি জিরো। তাহলে এখানে ডেরিভেটিভ কত? তাহলে 4w এটা 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 মাইনাস থাকবে a sin আলফা ডেল্টা আলফা প্লাস t হচ্ছে a এটা cos আলফা ডেল্টা আলফা, দিস ইজ জিরো। ডেল্টা আলফা দিয়ে ভাগ করে দে, তাহলে এটা হচ্ছে মাইনাস 4wa sin আলফা প্লাস ta cos আলফা, দিস ইজ জিরো। a দিয়েও ভাগ হয়ে যাবে, t cos আলফা, this is equal to 4w sin alpha. Therefore, t equal to 4w tan alpha. t equal to কত? 4w tan alpha. বুঝেছিস? এই বোঝা গেছে রে? এটাই দেখ প্রমাণ করতে দিয়েছি।
ইকুয়াল টু দেখ 4w tan আলফা। এগুলো সোজা, সব অঙ্ক এরকম সিম্পল হবে না, তবে যাই হোক না কেন ওই আলটিমেটলি দূরত্ব বার করতে হবে আর দৈর্ঘ্য বার করতে হবে। রডের বা স্ট্রিং এর ক্ষেত্রে দৈর্ঘ্য বার করতে হবে আর ফোর্স কোথায় অ্যাক্ট করছে তার দূরত্ব বার করতে হবে, দেন সেই কাজ করতে হবে। এ বোঝা গেছে রে? হ্যাঁ স্যার। এখানে অনেক অঙ্ক আছে, সেগুলো করতে হবে, তোর একে একে কর, হ্যাঁ, আর পুরো অঙ্কগুলোও কর, কোপ্লেনার কোর্সে যদি কিছু বাকি থাকে তারপরে আবার পরে দেখছি।